হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ গল্প, তোমাদের সবার ভীষণ ফেভারিট রিজুদার গল্প। এবং শুধু রিজুদার গল্প নয়, রিজুদার যে গল্পটা আমার পার্সোনালি সব থেকে প্রিয়, সেই গল্পটাই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। বুদ্ধদেব গুহর লেখা রিজুদা কাহিনীর গল্প কুরুবকের দেশে। সাহিত্যম পাবলিকেশনকে অনেক ধন্যবাদ আমাদের এই গল্পটা পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য। রিজুদার ভূমিকায় আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রনীল ভাদুরী। তাহলে আর দেরি না করে শুরু করছি বুদ্ধদেব গুহর রিজুদা সিরিজের গল্প কুরুবকের দেশের প্রথম পর্ব। আমি ভটকাই আর তিতির রিজুদার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাটে বসেছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গদাধরদা আমাদের চিড়ে কড়াইশুটির সঙ্গে চীনাবাদাম আর ধনেপাতা দিয়ে একটা গদাধরি স্পেশালিটি বানিয়ে দিয়েছে। সঙ্গে আবার খাবো সন্দেশ আর সোনপাপড়ি। দার্জিলিং থেকে আনানো লেপচু চা ভেজানো হয়ে গিয়েছে, তারই খুশবু আসছে খাওয়ার ঘর থেকে। টি কোজি মুড়ে জাপানি চায়ের পট আর জাপানি পেয়ালা পিরিচ সব নিয়ে আসবে গদাধরদা ট্রেতে সাজিয়ে একটু পরেই। আসলে আজকে জাপানের কোবে থেকে নিকিতা সানের কুরিয়ারে পাঠানো ওই চায়ের সেটটার ইনগরেশনের জন্যই আমাদের আসা। আমরা কেউই জানতাম না যে ইংরেজি মিস্টার, জার্মান হেয়ার, ফরাসি মসিয়ে যেরকম ওদেশের মানুষদের নামের আগে ব্যবহার করা হয়, তেমনি জাপানি সম্ভাষণেও সান শব্দটা পুরুষদের নামের পরে ব্যবহার করতে হয়। রিজুদা ওসাকাতে নিকিতা সানের বাড়িতে 1.5 মাস ছিল। সেই বাড়িতে স্বপ্নের মতো বাগান, টাটামি ফ্লোর, অভাবনীয় আতিথেয়তা আর আরও নানান গল্প আমরা শুনেছি রিজুদা ফিরে আসার পর ওরই মুখ থেকে। ভটকাই সব থেকে মজা পেয়েছে ধন্যবাদের জাপানি ভার্সন শুনে। জাপানিজরা ধন্যবাদ দেয় দেমো ওরিগাতো ওরাইমাস্তা বলে কাঁধ ঝুঁকিয়ে। অবশ্য আজকের দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরের ঘোষণাতেও আর অন্যত্রও ওরা সংক্ষেপ করে শুধুমাত্র ওদাইমাস বলেই চালায়। ভটকাই একবার ঘড়ি দেখল, রিজুদা 7 মিনিট লেট। এটা একটা ঘটনার মতো ঘটনাই বটে। ঠিক সেই সময়ে ল্যান্ডলাইনটাও বাজল। ভটকাই ফোনটা তুলে মিনিটখানেক কথা বলে ফোন নামিয়ে রেখে বলল, রিজু সান। কি বললো রিজু কাকা, তাই বলো না। কি আর বলবে, বললো সরি, ওড়িশার সম্বলপুর থেকে আসা মহানদী কোলফিল্ডসের টেকনিক্যাল ডিরেক্টর মিস্টার বিশ্বলের কাছে গিয়ে আটকে গেছে। তবে তাজ বেঙ্গলে আছে, এক্ষুনি এসে পড়বে। তাজ থেকে এই বিশপ লেফ্রয় রোড তো ঢিলছোঁড়া দূরত্ব বলতে গেলে। এলে শুধু খাওয়া দাওয়াই নয়, অন্য কথাও হবে। তবে এই রিজুদার গলার স্বর শুনে মনে হলো, বুঝলি তিতির, সামথিং ইজ হ্যাচিং। আমাদের মনে হচ্ছে যেতে হতে পারে কোথাও, বুঝলি তো, মানে। আহা, তুমি রিজুদার গলার আওয়াজ শুনেই বুঝে গেলে? অন্তর্যামী একেবারে। সাপের হাঁচি বেঁধেই চেনে, বুঝেছো? তা কোথায় যেতে হতে পারে? আরে সেটা কি করে বলবো, মনে হচ্ছে হয়তো সম্বলপুরেই। এই হ্যাঁ রে, জায়গাটার নাম সম্বলপুর না কম্বলপুর রে রুদ্র? আরে সম্বলপুরের নাম ভুলে গেলি? ওড়িশার সব থেকে বড় নদী মহানদীর পাড়ে মস্ত বড় তীর্থস্থান। মা সমলেশ্বরীর মন্দির আছে সেখানে। মন্দির চত্বর সবই সাদা রঙা, প্রচণ্ড জাগ্রত দেবী। কটকের মা কটকচণ্ডী আর সম্বলপুরের মা সমলেশ্বরী। তুই কি রে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সরি রুদ্র, সরি। এই দুই দেবী কিন্তু একই। মা দুর্গার কত যে নাম। ওই দুর্গাকেই উত্তরপ্রদেশের কাছে বিন্ধ্য পাহাড়ে বলে বিন্ধ্যবাসিনী। আবার শিবাজি মহারাজার মারাঠারা একেই মা ভবানী বলেন। আরও কত নাম আছে। এমন সময় কলিং বেলটা বাজল। দরজা খুলতেই রিজুদা ঢুকে বলল, বাহ, দারুণ গন্ধ ছেড়েছে তো লপচু চায়ের। মনজিৎ সিং পাঠায় আমাকে প্রতি মাসে দার্জিলিং থেকে। কে মনজিৎ সিং? সর্দার মনজিৎ সিং মান, দার্জিলিংয়ের ইনকাম ট্যাক্স অফিসার। খুব বড় পরিবারের শিখ, অতি চমৎকার ছেলে। ও গদাধরদা, মাংস দিয়ে খিচুড়ি রাঁধো তো। বৃষ্টি নেমেছে দেখছো না? এবছর একদিনও তো ইলিশ মাছ খাওয়া হলো না। 1 কেজি 1.25 কেজির ইলিশ কোনো স্বাদই নেই। এ কি স্বাদের মধ্যে গণ্য? না,
এবারে নিজেদেরই যেতে হবে ইলিশ অভিযানে। আর হ্যাঁ, কড়কড়ে করে আলু ভাজা, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজি, আর আমের আচারও দিও সঙ্গে। গদাধরদা তো আনছে চা। এবার বলো তো, বিশ্বল সাহেবের সঙ্গে তোমার কি কাজ ছিল? ভটকাই তো তোমার ফোন পাওয়ার পর থেকেই বলছে যে ওর মন বলছে যে সামথিং ইজ হ্যাচিং। তাই তোরা দেখি আমারই ওপরে গোয়েন্দাগিরি শুরু করলি। ভটকাইয়ের অনুমানটা ঠিকই, তবে আমি প্রথমে রাজি হইনি। এখনো কথাও দিইনি যাব বলে। ফাইনাল করে কাল বিকেলে দেব। কিন্তু এই বিশ্বলের সঙ্গে আমার পরিচয় বহু দিনের, যখন ও ওড়িশা ম্যাঙ্গানিজ কর্পোরেশনে ছিল সেই তখন থেকে। তাই শেষ পর্যন্ত না করা যাবে না হয়তো। যদি যেতেই হয়, আগামী সপ্তাহেই আমাদের বামরা যেতে হবে। বামরা? সে আবার কোথায়? ওড়িশাতেই। ওড়িশার একটা করদ রাজ্য ছিল একসময়, সুন্দরগড় আর সম্বলপুরেরও কাছে। ওড়িশাতে কত যে করদ রাজ্য ছিল তা বলার নয়। সুন্দরগড়? সেটাই বা কোথায়? তুমি আগে কখনো গেছো রিজুদা? সম্বলপুরে অনেকবারই গেছি, কিন্তু বামরাতে গেছি মাত্র 2 বার। একবার ছেলেবেলাতে গেছিলাম জেঠুমণির সঙ্গে, আর অন্যবার প্রথম যৌবনে জেঠুমণিরই সঙ্গে। সেবারে এক আধিভৌতিক ঘটনা ঘটেছিল। বিভূতিভূষণের আরণ্যকে যেমন আছে না, বলো না সে ঘটনার কথা আমাদেরকে, প্লিজ রিজু কাকা। কলকাতার এই ফ্ল্যাটে বসে কি আর আদিভৌতিক ঘটনা জমবে? বরং আমরা যখন অকুস্থলে যাচ্ছি তখন না হয় শোনা যাবে রিজুদার মুখ থেকে। ব্যাপারটা কিন্তু একেবারে জমে যাবে। ভটকাইয়ের এই সাজেশনটা ভালো, তাই না? ঠিক। আচ্ছা, এই বামরার কেসটা কি বলো তো? ওই ফাগুয়ারা ভিলার মতো পারিবারিক মার্ডার নাকি? এইসব কেসে কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট পাই না, জানো তো। তুই বড় গোয়েন্দা, তোর কথা আলাদা। আমার তো চয়েস নেই, সব কেসই নিতে হয়। বিশ্বল নিজেই শিওর নয়। যদি মার্ডার হয়েও থাকে তাহলেও কারোর আঙুলেই রক্ত লাগেনি। পরিবারের সমস্ত ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত করার চক্রান্ত হয়তো আছে। এই কেসটা ঠিক গোয়েন্দাগিরির কেস না, বুঝলি? অপরাধীর অপরাধ প্রমাণ করাটাও আদৌ সহজ হবে না। তাহলে লাভ কি? সব কেসেই সব পরীক্ষাতেই যে উইথ ফ্লাইং কালার সাকসেসফুল হতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, বরং মনে করা উচিত ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। তাহলে আর গিয়ে কাজ নেই। কার্যসিদ্ধি যদি না হয়, না গেলেই হয়তো হতো, কিন্তু ভাবছি বহুদিন তো বাইরে যাওয়া হয় না। বেড়ানোও হবে, আর কাজটা যদি হয় তবে তো উপরি পাওনা হলো। পুরুনা কোর্ট থেকে ঘুরেও আসা যাবে। কোন পথ দিয়ে যাবে? জুজুমোড়ার পথ দিয়েই। সম্বলপুর থেকে রেড়াখোলের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের পথ গেছে। জঙ্গলে গিয়ে বিমলবাবুর সঙ্গে দেখা করে তাকে তুলে নিয়ে পুরুনাকোট, বাঘামুন্ডা, টলবোকা, লবঙ্গি এসব জায়গাতেও যাওয়া যেতে পারে। কেসটা বিশ্বলের নয়, তার ছোট বোন অম্বাবতীর, যিনি গিরিধারী পারিজার বিধবা স্ত্রী। পারিজা গ্রুপ বড় বিজনেস হাউস, গিরিধারীবাবুই তার প্রতিষ্ঠাতা। দুদিন পর রিজুদা সকালবেলা ফোন করে বলল, পরশু তাহলে রাত 9:15 সাউথ ইস্টার্ন রেলের নতুন 18 নম্বর প্ল্যাটফর্মে সম্বলপুর এক্সপ্রেসে জমায়েত হচ্ছি আমরা। স্টেশনে যাবার পথে আমার একটু কাজ আছে, বুঝলি? তোরা সোজা চলে যাস একসঙ্গে, আমি পৌঁছে যাব। ফার্স্ট ক্লাস এসি নেই ওই গাড়িতে, 2 টায়ার এসি। রিজার্ভেশন চার্ট দেখে কম্পার্টমেন্টটা খুঁজে নিস। যে কম্পার্টমেন্টটাই দিক, আমরা তো 4 জন থাকবো। ঠিক আছে। রিজুদার ফোন পেয়েই আমি তিতিরকে ফোন করলাম। পরশু বাবা দিল্লি যাবেন কাজে, গাড়িটা ম্যানেজ করে নিতে পারবো আশা করছি। আমি তোমাকে তুলবো। ভটকাইয়ের বাড়ি তো আবার নর্থে, একেবারে উল্টো দিকে। ও বরং তোমার বাড়িতে চলে আসুক ঠিক সময়। মেট্রো ধরে এলে তো আর বেশি সময় লাগবে না। প্ল্যান শুনে ভটকাই বলল, না তা লাগবে না, কিন্তু খাওয়া দাওয়ার কি হবে? এটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। রিজুদা বলেছে বেঙ্গল ক্লাব থেকে তুলে নেবে। ভেটকি মেয়োনিজ, গার্লিক ব্রেড আর লেমন পাফ। জমে যাবে। প্ল্যাটফর্ম থেকে তোরা শুধু গোটা 6 মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নিস। শেষ রাত থেকেই ট্রেনে ঠান্ডাটা বেশ বেশি বলে মনে হচ্ছিল। কম্বলটা সরিয়ে উঠে কোচ অ্যাটেন্ডেন্টকে গিয়ে বলে এলাম ঠান্ডাটা একটু কমিয়ে দিতে। যখন বলতে গেলাম তখন দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডাটাও বেশি লাগছে। কোচ অ্যাটেন্ডেন্টেরও বোধহয় ঠান্ডাটা বেশি লাগছিল। তিনি কম্বলে মাথা ঢেকে অঘোরে ঘুমাচ্ছিলেন। কম্বল সরিয়ে উঠে এসি কন্ট্রোল যেখান থেকে করতে হয় সেখানে গিয়ে ঠান্ডাটা কমালেন।
আমি আমাদের কম্পার্টমেন্টে ফিরে এলাম। নামেই কম্পার্টমেন্ট, পর্দা দিয়ে আবরু করা। রাতে যারা বাথরুমে যাবেন আসবেন তাদের সঙ্গে ঘুমন্ত যাত্রীদের পায়ে বা মাথায় ধাক্কা লেগে যায় প্রায়ই। তবে কেউই কিছু মনে করেন না, কারণ তারা যখন নিজেরা যান তখনও অমন ধাক্কা লেগে যায়। ফিরে গিয়ে আবার শুয়ে পড়লাম। ঘণ্টাখানেক বাদেই কোনো একটা স্টেশনে গরম চায় গরম কফি হাঁকতে হাঁকতে 2-3 ফেরিওয়ালা উঠে পড়ল। রিজুদা আর তিতির নিচের বার্থে শুয়েছিল। কিরে রুদ্র, চা খাওয়াবি নাকি? এবারে উঠে পড়, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না 6টা বেজে গেছে। এ চা মুখে দিতে পারবে না, বরং কফিই খাও। না রে, চাটা গৌণ, এখানে মাটির ভাঁড়ের গন্ধটাই আসল। ছেলেবেলার কত কথাই যে মনে পড়ে যায়। তবে তোদের ইচ্ছে হলে তোরা কফি খা। না না, এক যাত্রাতে পৃথক ফল হবে কেন, সকলেই চা খাবো। গন্তব্যে পৌঁছে তো রান্নাঘরে বেড়ালের মতো চুপচুপ করবি, তোর সব মতামতই আমাদের মানতে হবে। তা বলে 7 সকালের ট্রেনের মধ্যে বসেও, হ্যাঁ ভেবেছিসটা কি? না না, যার যা খুশি খা। এদিকে আমাদের চা না কফি এই তর্কের মাঝে চাওয়ালা আর কফিওয়ালা দুজনেই কম্পার্টমেন্টের প্রায় অন্য প্রান্তে চলে গেল। আমি লাফিয়ে নেমে দৌড়ে তাদের মধ্যে যাকে হাতের কাছে পেলাম তাকেই পাকড়াও করে নিয়ে এলাম। চা কফি দুই ছিল তার কাছে, আমরা যার যা পছন্দ তাই খেলাম। তোমার ভাঁড়টা যে বড়ই ছোট, 2 কাপ করে দাও, গলা গরমই হবে না যে। চা কফি দিয়ে পয়সা নিয়ে সে চলে গেল। ঝাড়সুগুড়া আসতে আর কত দেরি? আর আধ ঘন্টা, ট্রেন তো টাইমেই আছে। তবে আর কি, একে একে তৈরি হয়ে নাও সকলে। আগে যখন ভালো রাস্তা ছিল না তখন ঝাড়সুগুদাতে নেমে টিটলাগড় প্যাসেঞ্জার ধরে বামরাতে যেতে হতো। তা আমরা থাকছি কোথায়? বামরাতে? কিছুই জানি না, ট্রেন থেকে নেমেই জানা যাবে। বামরাতে না থেকে সম্বলপুরেও থাকতে পারি, বিশ্বল যা বন্দোবস্ত করবে তাই হবে। আমাদের তো অম্বা দেবীর সঙ্গেই কাজ, তিনি নাকি এখন সম্বলপুরে বিশ্বলের সঙ্গেই আছেন। তবে তো সম্বলপুরে থাকাটাই ভালো হবে, দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। আর তোমাদের সকলকেই বলে দিচ্ছি, বিশেষ করে ভটকাইকে, তোমরা একটা কথাও কেউ বলবে না। আমি কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেবে। কেসটা অত্যন্ত সেন্সিটিভ, বিশ্বলের সঙ্গে আর কে আসবে তাও জানা নেই, তাই অপরিচিতর সামনে মুখ খোলা একেবারে চলবে না, বুঝেছ? ভটকাই 7 সকালেই এমন ওয়ার্নিংয়ের জন্য তৈরি ছিল না। আমরা আশ্বস্ত হলাম, তবে সে একটু দমে গেল। আধ ঘন্টার মধ্যেই ট্রেন ঢুকলো ঝাড়সুগুদা স্টেশনে। আমাদের কোচের সামনেই একজন লম্বা চওড়া সম্ভ্রান্ত মানুষ দাঁড়িয়েছিলেন। রিজুদাকে নমস্কার করে বললেন, ওয়েলকাম ওয়েলকাম। শেষ পর্যন্ত যে এলে বোস, তার জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। ওয়েলকাম। আমরা বুঝলাম ইনি বিশ্বল সাহেব। বিশ্বল সাহেবের সঙ্গে একজন ফর্সা সুদর্শন ছিপছিপে ভদ্রলোক ছিলেন। বিশ্বল সাহেব আলাপ করিয়ে দিয়ে বললেন, ইনি ক্ষণজন্মা ঘোষ, চার্টার্ড অ্যাকাউন্টস এবং ট্যাক্সেশনের সমস্ত ব্যাপার স্যাপার দেখেন। ইনফ্যাক্ট কোম্পানির আইনের ঝামেলাও সব সামলান। কটকের মোহান্তি অ্যান্ড দাস নামের ফেমাস চার্টার্ড অ্যাকাউন্টস ফার্ম থেকে CA পাস করেছিলেন। আমরা সকলেই লক্ষ্য করলাম ভদ্রলোক একটু খুঁড়িয়ে হাঁটেন, বাঁ পাটা ডান পায়ের থেকে একটু ছোট। কোনো অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছিল কখনো। তোমার ভগ্নিপতিদের কোম্পানির নাম কি বিশাল? বহু বচনের প্রয়োজন নেই, আমার একমাত্র বোন অম্বাবতী, তাই একই ভগ্নিপতি ছিলেন। আমার বোন ভগ্নিপতির 3 ছেলে, তাদের মধ্যে বড়জন আর সেজজন 1 মাসের মধ্যেই গত হয়েছেন। এখন আছে শুধু আমার ভগিনীর মেজ পুত্র, সকলে তাকে মেজকর্তা বলেই ডাকে। দুজনই কি অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা গেলেন? রিজুদা চাবুকের মতো রোষে কষা একটা দৃষ্টি হানল ভটকায়ের দিকে। সঙ্গে সঙ্গে সে ফিউজ হয়ে গেল। না, বড় ভাগ্নাকে বামরার কাছে জঙ্গলের মধ্যে একটা ছোট নদীর ধারে গুলিবিদ্ধ হয়ে মরে পড়ে থাকতে দেখা যায়। তার বন্দুকটিও তার পাশে পড়েছিল। সেই ডাবল ব্যারেল বন্দুকের একটা ব্যারেলের গুলি ফোটা ছিল। ক্ষণজন্মা ঘোষ বললেন, ফোটা গুলিটাও বন্দুকের কাছেই পড়েছিল। বন্দুকে ইজেক্টর ছিল কি? আগে ইজেক্টর মানে? ইজেক্টর মানে জানেন না? আসলে বন্দুক টন্দুকের বিষয়ে না আমি কিছুই জানি না, আমি তো অ্যাকাউন্টেন্ট। ভদ্রলোক সবসময় 2 হাত জড়ো করে কথা বলেন। শিক্ষিত, বড় চাকরি করা মানুষ, অথচ এমন অতি বিনয়ী বড় একটা দেখা যায় না আজকাল। উনি এতটাই বিনয়ী
যে আমাদের নানা মালপত্র, ওয়েপন্স এইসব বইবার জন্য 2 জন কুলি নেওয়া সত্ত্বেও ভটকাইয়ের যে ব্যাগটা বাড়তি ছিল, ভটকাই সেটা তুলতে যেতেই ঘোষ সাহেব হাঁ হাঁ করে নিজেই সেই ব্যাগটা তুলে নিয়ে কাত হয়ে বেশ কষ্ট করেই বইতে লাগলেন। এ কি করছেন আপনি? ছি 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 ছি! কি রে ভটকাই, নিজের ব্যাগটাও নিজে নিতে পারিস না? নইলে আর একটা কুলি নিয়ে নে, তা বলে মিস্টার ঘোষকে দিয়ে বওয়াবি? আমাকে তো হাতই দিতে দিলেন না উনি। দিন স্যার, ব্যাগটা আমাকেই দিন। না না স্যার, আপনারা তো আমাদের অতিথি, আপনাদের দিয়ে মাল বওয়ালে আমার পাপ হবে। তাছাড়া মেজকর্তা মানে ধনাবাবু জানলে পরে আমার চাকরিটাই চলে যাবে, তাই না? এক বড় গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্টের এই অতি বিনয় আমাদের সকলেরই একটু দৃষ্টিকটু মনে হলো। তবে হতে পারে উনি অত্যন্ত বনেদি পরিবারের সন্তান, বিনয়টা বংশ পরম্পরাতে পেয়েছেন। একটা জিনিস লক্ষ্য করেছিস রুদ্র? কি? লোকটা শার্টটার উপরের দিকে 2টো বোতামই খোলা, বুকে একটাও চুল নেই। স্টেশনের বাইরে এসে রিজুদা বলল, কোথায় উঠবো আমরা বিশাল? ঠিক করেছি তোমাদের সম্বলপুরেই ওঠাবো, ওই মহানদী কোলফিল্ডসের গেস্ট হাউসে। খুব কমফোর্টেবল। ডিরেক্টরস বাংলোতেই বন্দোবস্ত করেছি। আমি একটা টাটা সুমো গাড়ি দেব, আর আমার বড় ভাগ্নে মানে মিস্টার ঘোষের মেজকর্তা একটা ইনোভা গাড়ি দিয়ে দেবে 24 ঘন্টা ব্যবহারের জন্য। এছাড়া আমার গাড়িও 24 ঘন্টা তোমাদের ডিসপোজালেই থাকবে। তোমার নিজের গাড়ি? না না, ও ভাড়ার গাড়ি। সম্বলপুর থেকে বামরা কাছেই, অনেকখানি রাস্তায় বেশ চমৎকার। বাকি কিছুটা রাস্তা সরু আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তবে পথ কোথাও কাঁচা নেই। তাই বর্ষা এসে গেলেও যাতায়াতের কোনো অসুবিধা হবে বলে তো মনে হয় না। মিস্টার ঘোষ রোজ সকাল 8:30টার সময় ডিরেক্টরস গেস্ট হাউসে পৌঁছে যাবেন, আর তোমাদের সঙ্গে করে নিয়ে যাবেন বামরা। অবশ্য যদি তোমরা যেতে চাও, তারপর যদি ইচ্ছা হয় তো দুপুরের খাওয়া দাওয়াটাও বামরাতে ওদের গেস্ট হাউসেই করতে পারো। তারপর উনি আবার তোমাদের সম্বলপুরে পৌঁছে দিয়ে যাবেন সন্ধ্যের পর। প্রথম দিন আমাদের পথ দেখিয়ে দিলেই হবে। আমরা কি খোকা খুকো নাকি যে হারিয়ে যাব? আমার এই চেলাচেলিরা ছেলে মানুষ বলে এদের সত্যিই ছেলে মানুষ ভেবো না। এরা সবাই এক একজন গ্লোব ট্রটার। আফ্রিকা, সেশেলস দ্বীপপুঞ্জ, ভারতের প্রায় সব রাজ্যেই এরা আমার সঙ্গে ঘুরেছে। আর শুধু ঘোরেইনি, নানা দুঃসাহসিক কাজ করেছে। ভয়াবহ মানুষ খেকো বাঘমারা থেকে ডাকাতের পিছু নেওয়া থেকে নানান রহস্য উদ্ঘাটন। ওরা প্রত্যেকে আমার চেয়েও কম্পিটেন্ট। আমি বাংলোতে শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে আর বই পড়তেও পারি। ওরাই তোমার 2 ভাগ্নের হঠাৎ মৃত্যুর রহস্যভেদ করতে পারবে। সেজবাবুর মৃত্যুতে আর কি রহস্যই বা ছিল বলুন? তিনি তো শিমলিপালে গিয়ে ফিরে আসার পরে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে মারাই গিয়েছিলেন, তাই না? এখানে তো কোনো রহস্যের ব্যাপারই নেই। What's apparent may not be real. বুঝলেন কি না স্যার? ভটকাই এমন করে কথাটা বলল যে মনে হলো কেউ যেন মিস্টার ঘোষের গালে চটাস করে এক 82 শিক্ষার চড় কষালো। রিজুদাও ভটকাইকে ভৎসনা করল না, কিন্তু আমার মনে হলো ভটকাই কাজটা ভালো করল না। যে কোনো গোয়েন্দাগিরিতে এলিমেন্ট অফ সারপ্রাইজ হচ্ছে আসল। বিশেষ করে কে শত্রু আর কে মিত্র তাই যখন জানা নেই, তখন আমরা কি ভাবছি না ভাবছি তা আগ বাড়িয়ে কাউকেই জানানো উচিত নয়। আমি ভটকাইকে গ্রুপে আনলাম রিজুদার হাতে পায়ে ধরে, আর এখন ওর এমনই হাবভাব হয়েছে যেন রিজুদার বস ওই। ওর কারণে ভারী লজ্জা হয় আমার। গাড়িতে ওঠার সময় রিজুদা এমন একটা কাণ্ড ঘটালো, আমার মনে হলো ওই ক্ষণজন্মা ঘোষ মানুষটাকে রিজুদার আদৌ পছন্দ হয়নি, অথবা বেশি পছন্দ হয়েছে। তবে মানুষটার অস্বাভাবিক বিনয় আমাদের সকলের কাছেই একটু অস্বাভাবিক ঠিক ছিল। অতি বিনয় অধিকাংশ ক্ষেত্রেই চোরের লক্ষণ হয়ে থাকে। আমার তো ওসব অঞ্চল চেনা। বিশাল, তুমি আমার চেলাদের নিয়ে পথের দুপাশের নানা গাছ পাহাড় চেনাতে চেনাতে টাটা সুমোতে যাও, আর আমি মিস্টার ঘোষের সঙ্গে যাই। ওনার ভাগ্নেদের ব্যবসা আর একই মাসের মধ্যে 2 ভাগ্নের মৃত্যু সম্বন্ধে যা কিছু জানার তা সব জানতে সব জানা না গেলেও কিছু প্রাথমিক তথ্য তো জানা যাবে। মহানদী কোলফিল্ডস কেন্দ্রীয় সরকারের, ওএনজিসি বা সিংগ্রাউলির নর্দার্ন কোলফিল্ডস বা বিলাসপুরের সাউথ ইস্টার্ন কোলফিল্ডসের মতো অত লাভজনক কোম্পানি না হলেও বেশ নাম করা। রিজুদার কাছেই শুনেছি যে উনি এখন এখানকার 2 নম্বর সাহেব, তবে মাস 6 মধ্যেই ওর এমডি হওয়ার একটা সম্ভাবনা আছে। তার সততার সুনাম আছে। ওএনজিসির
সুবীর রাহার মতো। তবে সরকারি ও আধা সরকারি সংস্থাতে সততা অনেক সময় গুণ না হয়ে দোষ বলেই বিবেচিত হয়। দেখা যাক কি হয়। মস্ত লাল রঙা ইনোভা গাড়ি আগে বেরিয়ে গেল ক্ষণজন্মা ঘোষ আর রিজুদাকে নিয়ে। আমাদের গাড়ির ড্রাইভারও গাড়ি স্টার্ট করল। এই যে বাবুলি, বেশি জোরে চালাবে না কিন্তু, হ্যাঁ? বৃষ্টি পড়ছে, চাকা স্কিড করতে পারে। আচ্ছা বুঝলে, ওর নাম বাবুলি। এই যে এসি গাড়িটা, ওটা বাবুলি তোমাদের জন্য নিয়ে এসেছে ভুবনেশ্বর থেকে। আসলে এখানকার সবকটা এসি গাড়ি অ্যালট করা আছে, তাই ভুবনেশ্বর থেকে আনতে হলো। তোমাদের ডিউটি শেষ হলে ভুবনেশ্বরেই ফিরে যাবে। আচ্ছা, সাইড লাইটটা জ্বালিয়ে দাও তো বাবুলি। ড্রাইভার সাইড লাইট জ্বালিয়ে দিল। বৃষ্টিতে পথ ভালো দেখা যাচ্ছে না। ড্রাইভার যেহেতু স্থানীয় মানুষ নয় আর বিশ্বল সাহেবের ভগ্নিপতির কোম্পানি বা তার ভাগ্নে বা ক্ষণজন্মা বাবুরও পরিচিত নয়, তাই তার সামনে কেসটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা যেতেই পারে বলে আমি মনে করলাম। বললাম, আচ্ছা কেসটার ব্যাকগ্রাউন্ড যদি একটু জানান আমাদের, মানে রিজুদাকে সব বলেছেন নিশ্চয়ই, তবুও। না, সেইভাবে বলিনি, সময় বা কোথায় পেলাম। তবে একেবারেই যে বলিনি তাও নয়। আসলে সেদিন কলকাতাতে এতগুলো মিটিং ছিল তাজ আর কোল ইন্ডিয়ার অফিসে। আসলে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এসেছিলেন তো, তাই রিজুকে আসার জন্য রাজি করিয়েছিলাম। তবে আমি এখানে ফিরে একটা ফাইল বানিয়েছি। যত ইনফরমেশন আমার পক্ষে দেওয়া সম্ভব তার সবটাই সেখানে আছে। এরপরও যা জানতে চাও তোমরা, তাও জিজ্ঞাসা করলে অবশ্যই বলবো। ফাইলটা আমি সম্বলপুরে পৌঁছে রিজুকে দিয়ে দেব। তবে তোমাদের ছোট করে যতটুকু বলা যায় সেটা এখন বলছি। আসলে আমার বোন অম্বাবতীর অনুরোধেই রিজুকে আমি এখানে এনেছি, কারণ তার সন্দেহ তার ছেলেদের মৃত্যু স্বাভাবিক নয়। তাছাড়া তার অন্য অভিযোগও আছে। গিরিধারী পারিজার সঙ্গে বিয়ে হয় আমার একমাত্র বোন অম্বাবতীর। আমার বাবার অবস্থাও অত্যন্ত ভালো ছিল। বাবা অঙ্গুলের সিভিল সার্জন ছিলেন। পরে চাকরি থেকে অবসর নিয়ে সম্বলপুরে এসে প্র্যাকটিস শুরু করেন। অম্বাবতী আমার একমাত্র বোন। সম্বলপুরে ওর বিরাট বাড়ি আছে, চারমলে খামার বাড়িও। সেসব দেখাশোনার লোকও আছে। আমি তো এদিকে মরারও সময় পাই না। গিরিধারীবাবু শুধু আমার ভগ্নিপতিই ছিলেন না, আমার দাদার মতোও ছিলেন। অনেক গুণের মানুষ ছিলেন তিনি। ছেলেবেলা থেকে প্রচণ্ড অ্যাম্বিশাস। আমার বড় দাদা তারই সঙ্গে ইঞ্জিনিয়ার হয়েছিলেন, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার। তবে উনি চাকরিতে না এসে প্রথমে সুন্দরগড়ে একটা ম্যাঙ্গানিজ মাইনের ব্যবসা শুরু করেন। আমিও একটা সময়ে ওড়িশা রাজ্যের ম্যাঙ্গানিজ কর্পোরেশনের চাকরিতে ঢুকেছিলাম। 4 বছর চাকরি করার পর কোল ইন্ডিয়াতে জয়েন করি। গিরিধারীদা সুন্দরগড়ের কাজ গুটিয়ে নিয়ে বামরা আর নরসিংপুতে তাঁর ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলেন। সততা, ব্যবহার এবং বিজনেস অ্যাকিউমেনের দ্বারা তিনি দেখতে দেখতে মস্ত বড় করে তোলেন তাঁর ব্যবসা। সমাজের সব স্তরের মানুষের সঙ্গেই তার মেশার অসাধারণ ক্ষমতা ছিল। এমন মানুষ তো ব্যবসাতে সফল হবেনি। পারিজা গ্রুপের নানান কোম্পানি আছে, নানা রকমের ব্যবসা তাদের। মাইনিং, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন বড় বড় কোম্পানির ডিলারশিপ। বছর 10 আগে এক নভেম্বর মাসে গিরিধারীদা অফিসে কাজ করতে করতে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। ওর নিজেরই মস্ত বড় আর নামি নার্সিংহোম ছিল সম্বলপুরে। কিন্তু ওই যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, সেখানে তাকে নিয়ে যাওয়ার সময়টাই পাওয়া গেল না। 68 তো আর মরার বয়স নয়। তবে খুব অল্প বয়সেই বিয়ে করাতে তার ছেলেমেয়েরা তখন সবাই বড় হয়ে সেটেলও করে গিয়েছিল। তখন ওর বড় সন্তানের বয়স কত ছিল? 36। মারা যান কার্ডিয়াক অ্যারেস্টে। কিন্তু তার বছর 2 আগে থেকেই গিরিধারীদা অ্যালঝাইমার্সে ভুগছিলেন। চলে যে গিয়েছেন একদিক থেকে ভালোই হয়েছে, অ্যালঝাইমার্স বড্ড বাজে অসুখ। তারপর গিরিধারীদা চলে যাবার পর থেকেই আমার বোন অম্বার সঙ্গে আমার মেজ ভাগ্নের স্ত্রীর বনিবনা হচ্ছিল না, একেবারেই হচ্ছিল না। মেজ বৌমা ছিল পুরীর রাজাদের দূর সম্পর্কের এক আত্মীয়া, তাই স্বাভাবিকভাবেই সে খুব দেমাকি। তাছাড়া স্বামীর মৃত্যুর 10 বছর পরে মাত্র 1 মাসের মধ্যেই পরপর বড় ছেলে আর ছোট ছেলের এই আকস্মিক মৃত্যুতে অম্বারও মন খুব খারাপ হয়ে গিয়েছিল। আর তার আগেই গিরিধারীদের উইলের কথাটা প্রকাশ পেয়েছিল। বড় অশান্তির মধ্যে তার দিন কাটছিল। তাই আমি ভাবলাম যে আমি যখন এখানেই আছি, ওকে আমার কাছেই নিয়ে এসে রাখি। আমার বাংলো খুবই বড়, লোকজনের অভাবও নেই, 2টো গাড়িও আছে। তাছাড়া আমার স্ত্রীর সঙ্গে তার একমাত্র ননদের খুবই ভাব।
সত্যি কথা বলতে কি, কিছুটা আমার স্ত্রীর পীড়াপিড়িতেই আমি অম্বাকে আমার কাছে এনে রাখি। আমার কাছে আর আমার স্ত্রীর কাছে অম্বা সবসময় বিলাপ করত, ঘুমের মধ্যে ডুকরে কেঁদে উঠত। তার মনে বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই মৃত্যু দুটো স্বাভাবিক নয়, তার একটা বিহিত হওয়ার দরকার। এখানে আছে, ভালোই আছে। মাঝে মাঝে ননদ ভাজে আমাদের চারমলের খামারে গিয়ে থাকে। রিজুদাকে আপনি চিনলেন কি করে? রিজুর সঙ্গে আমার যোগাযোগ ছিলই, তার জেঠুমনিকেও চিনতাম। গিরিধারীদের খুব শিকারের শখ ছিল, সেই সুবাদে রিজু আর তার জেঠুমনি এদিকে প্রায় শিকারে আসতেন। এই অঞ্চল ছাড়াও ওড়িশার এমন কোনো জনপদ বাকি নেই যেখানে ওরা আর গিরিধারীদের শিকারে যাননি। আরে তখন তো শিকার ছিল প্রচুর, আর সমস্ত ভালো জঙ্গলেই শিকারের পারমিট মিলত। রাজত্ব চলে গেলেও রাজাদের নিজস্ব কিছু জঙ্গল অবশ্যই ছিল। অবশ্য 1972-এর পর সারা দেশেই যখন শিকার বেআইনি হয়ে যায়, তখন আর এরা শিকার করতেন না, কি গিরিধারীদা কি রিজুবাবুর জেঠুমনি। কিন্তু হ্যাঁ, জঙ্গলে যাওয়াটা ওরা কখনোই কেউ ছাড়েননি। আমার বড় ভাগ্নেরও শিকারের শখ ছিল, তবে সে একটু চোরা শিকার করত। মানে যার মৃতদেহ পাওয়া গিয়েছিল জঙ্গলে? হ্যাঁ, শিকার বড় নেশা। একবার সেই নেশাতে ধরলে চট করে ছাড়া মুশকিল। আমার বড় ভাগ্নে সপ্তাহান্তে বামরাতে অথবা তার ধারে কাছে লুকিয়ে চুরিয়ে শিকারে যেত। তার এক সঙ্গীও ছিল শিকারে, নাম হচ্ছে গাধু দাস। তবে সে বিশেষ কিছু করতো না বলে গিরিধারী দাদার নাম দিয়েছিলেন বারুঙ্গা। বারুঙ্গা শব্দের কি কোনো মানে আছে উড়িয়াতে? আছে বই কি, ওড়িয়াতে বারুঙ্গা মানে হলো ভ্যাগাবান্ড। গাদু অবশ্য তাতে কিছুই মনে করতো না, বড় ভাগ্নের মোশায়াবি করেই তার দিন কাটত। মানুষটার সেই রকম কোনো লোভও ছিল না, অতি সাদামাটা জীবনযাপন করত। সে বিয়েও করেনি। স্বভাবটা একটু পাগলাটে ছিল, তবে পুরো পাগল নয়, আবার শেয়ানা পাগলও নয়, এবং তার পাগলামির লক্ষণও সবসময় প্রকট হতো না। বছরের মধ্যে বার কয়েক ওই দিন 15-র জন্য তাকে পাগলামিতে পেত, নইলে আইনের ভাষায় যাকে বলে লুসিড ইন্টারভাল, ও সেই সময় স্বাভাবিকই থাকত। গাদু বিয়ে করেনি বটে, কিন্তু এক বাইয়ানির সঙ্গে তার প্রেম ছিল। বাইয়ানি মানে? বাইয়ানি মানে পাগলি। সে একেবারে পুরোপুরি পাগলি, তবে শৈশবে সে এমনটা ছিল না, যৌবনে এসে পাগলি হয়। সে বামরাতেই থাকে তার বাবার সঙ্গে। বাবাও পারিজা কোম্পানিতেই কাজ করেন, তবে রিটায়ার করবেন শিগগির। সেই মেয়ের সঙ্গে বারুঙ্গার বিয়ের কথাও হয়েছিল, কিন্তু আমার মেজো শালা মানে গিরিধারীদা মারা যাবার পর যে এই পুরো ব্যবসা সাম্রাজ্যের কিংপিন, তার প্রবল আপত্তি থাকাতে বিয়েটা শেষমেশ হয়নি। বিয়ে না হওয়ার দুঃখেই বোধহয় একজন পুরো পাগল হয়ে যায় আর একজন আধ পাগল। গাদু দাস কিন্তু খুব ভালো শিকারী ছিল, জানো তো। তার অদম্য সাহসও ছিল। সে পায়ে হেঁটে একটা গুন্ডা হাতিও মেরেছিল, আর বাঘ ভাল্লুক তো অনেকই মেরেছিল। তাকে যখন পাগলামিতে পায়, তখনও তাকে পাগল বলে বোঝা যায় না, শুধু একটু উল্টোপাল্টা কথা বলে, হেঁয়ালি হেঁয়ালি। বড় ভাগ্নের বন্ধু বলে আর পারিজা কোম্পানির পুরনো কর্মচারীর মেয়ের সঙ্গে প্রেম থাকাতে সেই ব্যবসার আর হয়তো পরিবারের অনেক কিছু গোপন কথা জানে, সেই ভেবে মেজো ভাগ্নে সবসময় ওকে চোখে চোখে রাখে। বাইরের লোককে কখন কি বেফাস কথা বলে দেয় সেই ভয়েই। এখন এই গাদু দাস ওরফে বারুঙ্গাই হচ্ছে মেজকর্তার পেন ইন দ্য নেক। আমার বোন অম্বা কিন্তু গাদুকে খুবই ভালোবাসে। গাদুও বৌদি বলতে একেবারে অজ্ঞান। গিরিধারীদাও তাকে খুব ভালোবাসতেন আর আর্থিক সাহায্যও করতেন। গাদুর বাড়িটাও উনিই বানিয়ে দেন। সেই বাড়ির একটা অংশ ভাড়া দিয়েই তার এখন চলে, কারণ মেজকর্তা তাকে ভিআরএস দিয়ে দিয়েছে। সেই থেকে টাকা বামরা পোস্ট অফিসে জমা রেখে দিয়েছ। মাসে মাসে যা সুদ পায় আর অম্বা যা দেয় তাতেই চলে যায়। সে আমার বাংলোতেও আসে মাঝে মাঝে অম্বার সঙ্গে দেখা করতে। মাঝে মাঝে কেন, প্রতি সপ্তাহেই আসে। এর জন্য মেজো আরও ওকে অপছন্দ করে। ও আমার কাছে এলে ওর সঙ্গে তোমাদের সকলের আলাপ করিয়ে দেবে, ভালো লাগবে। আজই আসার কথা আছে। আজ তো শনিবার, তাই না? হ্যাঁ। পথের দুপাশটা এখনও ফাঁকা ফাঁকাই, দেখেছো? ওড়িশা সরকার চমৎকার পথ বানিয়েছেন। এটা হচ্ছে স্টেট হাইওয়ে নম্বর 49। পথে নানান জায়গাতে গভর্নমেন্ট টোল ট্যাক্স নেয়, গাড়ি, বাস, তারপর অন্যান্য দু চাকার মোপেডের কাছ থেকেও নেয়। এতে সরকারের খরচ অল্প দিনের মধ্যেই উঠে আসবে। তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারও তো এমন অনেক পথ তৈরি করতে পারে নিজেদের খরচে, আর পরে জনগণের কাছ থেকে টোল নিয়ে সে খরচ তুলে নিতে পারে, এমনকি লাভও করতে পারে। তা তো পারেই। উত্তরপ্রদেশে দেখেছি এমন বহু পথ আছে,
শুনেছি 50-এর দশক থেকেই ওরা এরকম রাস্তা বানাচ্ছে। অন্য অনেক রাজ্যও নিশ্চয়ই বানিয়েছে। বাঁদিকে একটা মোড় দেখা গেল। আচ্ছা, ওড়িয়াতে কিন্তু মোড়কে বলে ছক, আর যেখানে 4 রাস্তা একসঙ্গে মিলেছে তাকে বলে চারি ছক। আর এই জায়গাটার নাম হচ্ছে কিরেই। এখান থেকে বাঁয়ে গেলেই বামড়া। খুব গভীর জঙ্গল নেই তো? আছে। এই ছকে নেই, তবে কিছুটা এগিয়ে গেলেই দুপাশে গভীর জঙ্গল পড়বে। বাবুলি যদিও ভুবনেশ্বরে থাকে, তবুও পথঘাট চেনে। বহুবার যেতে হতো তাকে ট্যুরিস্ট নিয়ে। পথের দুপাশে অনেক আকাশিয়া আর শিরীষ গাছও আছে। বছরের এই সময়টা দেখবে পাতা শুকিয়ে একেবারে খয়েরি রঙা হয়ে গেছে। পথে পাবে ছোট্ট নদী সাফাইয়ের ওপরে লোহার পুরনো সরু একটা ব্রিজ। এতই সরু ব্রিজটা যে একটা গাড়ি পার হতে পারে। তবে এখন চওড়া ব্রিজ হচ্ছে। বামড়ার পথে মসনিকালি আর উত্তাবাহাল নামের 2 গ্রাম পড়বে। পথটা খুবই নির্জন, আর দুপাশেই মুখ্যত শাল জঙ্গল। তবে জঙ্গলি নিম, খয়ের, তেঁতুল, অর্জুন, মহুয়া এসব গাছও আছে। আরও কি গাছ আছে জানো? কি? কুরুবক। মিস্টার কালিদাস এখানে কখনো ক্যাম্প করেছিলেন কিনা জানি না, চারিদিকে কুরবকের মালা। কিরেই থেকে বামড়া যাবার পথে বাঁদিকে মেধেশ্বরের মন্দিরে যাবার সরু জঙ্গলাকীর্ণ একটা পথ আছে। মেধেশ্বর? ইনি কোন দেবতা? মেধেশ্বর মহাদেবের আরেকটা নাম। ওড়িয়ারা অধিকাংশই খুব ধর্মভীরু। ঈশ্বরে বিশ্বাস তো করেনি, ভূতেও করেন? সেটা রিজুর কাছেই জিজ্ঞেস করো। একবার ওর জেঠুমনির সঙ্গে শিকারে এসে এই বামড়াতেই ওর এক আশ্চর্য অধিভৌতিক অভিজ্ঞতা হয়েছিল। রিজু কাকা সে কথা বলেছিলেন আমাদের। সেই গল্পটা শুনতে হবে। পথে আমরা 2টি জনপদ পেরিয়ে এলাম। একটার নাম রেঙ্গালি, অন্যটার নাম শাসন। পথের দুপাশেই ঝাঁটি জঙ্গল, বিক্ষিপ্ত মহুয়া, শাল আর তেঁতুল, কচ্ছিত সেগুন। বোঝাই যাচ্ছিল আগে এখানে ভালো জঙ্গল ছিল। শাসনের কাছে পথের ডান দিকের পাহাড় শ্রেণীর নাম মাওলা ভঞ্জা, অর্থাৎ মামা ভাগ্নে, আর বাঁ দিকের পাহাড় শ্রেণীর নাম গড়পাটিয়ে। পথের দুপাশে যে সাদা সাদা জুঁইয়ের মতো ফুল ফুটেছে তার নাম কুরুবাকি। গাছগুলো নাকি অনেক বড় হয়। আমরা সম্বলপুরের কাছাকাছি এসে গেছি বলে মনে হলো। রিজুদা আর ক্ষণজন্মা ঘোষের ইনোভা গাড়ি ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। ওই গাড়ির ড্রাইভারটা রেকলেস। সম্বলপুরে ঢোকার আগে ডান দিকে ছোট ছোট ন্যাড়া পাহাড়ের শ্রেণী। তার নাম, মানে বিশাল সাহেব বললেন, লক্ষ্মী ডুঙ্গি। আর বাঁ দিকে বেশ দূরে 12 পাহাড় শ্রেণী, মানে 12টি পাহাড়ের সমষ্টি। তারই পেছনে নাকি মহানদী, আর তার ওপারে হীরাকুদ বাঁধ। নদী পেরিয়ে ডান দিকে গেলে সম্বলপুর শহর, মা সমলেশ্বরীর মন্দির, আর বাঁ দিকে বুর্লা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজ। বিশাল সাহেব পথে একটা ছোট নদী পেরুবার সময় বললেন, এই নদীর নাম ইভ। নানা গাছগাছালি ঘেরা প্রকাণ্ড হাতও পেরিয়ে আমরা মহানদীর কোলফিল্ডসের ডিরেক্টরস বাংলোতে এসে পৌঁছালাম অবশেষে। রিজুদা আগেই পৌঁছে গেছিল। ড্রয়িং রুমে বসে ক্ষণজন্মা ঘোষের সঙ্গে গল্প করছিল। পদবীতে ঘোষ হলেও বহু পুরুষ ওড়িশাতে থাকার কারণে মনে হয় ওরা কথাবার্তাতে, সংস্কৃতিতে ওড়িয়াই হয়ে গিয়েছেন। আমরা ঘরে ঢুকতেই 2 হাত জড়ো করে উঠে দাঁড়ালেন। পথে কোনো কষ্ট হলো কি স্যারেদের আর ম্যাডামের? নট অ্যাট অল। তবে আপনার সঙ্গ থেকে আমরা বড় বঞ্চিত হলাম, এইটুকুই কষ্ট। আমি তো স্যার আছি আপনাদের সেবাতে। আচ্ছা ঘোষ, এবার এদের রেস্ট করতে দাও। ট্রেন জার্নি করে এসেছেন, তাও তো এই ট্রেনের ফার্স্ট ক্লাস এসি নেই। আজকে আর তোমাকে দরকার নেই। আমি এদের বিকেলবেলা মা সমলেশ্বরী মন্দির আর বুর্লা দেখিয়ে দেব। আর তিতির, তুমি যদি সম্বলপুরি সিল্কের শাড়ি কিনতে চাও তাহলে সেসব দোকানেও একদিন আমার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেব। আজ দুপুরে তাহলে এখানেই লাঞ্চ। এখন চান টান করে ব্রেকফাস্ট খাও। লাঞ্চে কী খাবে সেগুলো বলে দেবে, ঠিক আছে? বাবুর্চি জগবন্ধু চমৎকার বাংলা বলে। চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল যা বলবে বানিয়ে দেবে। আচ্ছা দাঁড়াও, আলাপ করিয়ে দিই। ওই যে চা নিয়ে এইদিকেই আসছে যে, ওই জগবন্ধু। দেখলাম একজন ছোটোখাটো ফর্সা সাদা উর্দি পরা মানুষ মস্ত ট্রের ওপরে বোনচায়না টিপট, কাপ ডিশ, দুধ এবং চিনির পট সাজিয়ে ডাইনিং টেবিলের ওপর এনে রাখল। একতলাতে কোনো বেডরুম নেই। একপাশে ড্রয়িং রুম, অন্য পাশে ডাইনিং।
আচ্ছা ঘোষ, তুমি তাহলে তোমার গাড়ি নিয়ে বামরা চলে যাও। মেজো কর্তাকে সব রিপোর্ট দিও। কাল তুমি সকালে এসে এখানে ব্রেকফাস্ট করে ওদের নিয়ে যাও। আর তোমার গাড়িটা নিয়ে এসো। এই গাড়িটাও ওদের ডিসপোজালে 24 ঘন্টা থাকবে। ওরা তো আর বামরাতে থাকতে আসেননি, এই একটু ঘুরে ফিরে দেখবেন আর কি। রিজুর জেঠমণি আমার ভগ্নিপতি গিরিধারীর বিশেষ বন্ধু ছিলেন। আমার শালাদের সাম্রাজ্য একটু দেখে যাবেন। ওরা এখানেই থাকবেন। ওদের নিয়ে পরে রেডাখোল যাব, অঙ্গুলেও যেতে পারি। আমি তো ভাবছি শনি রবির সঙ্গে 2 দিন ছুটি নিয়ে নেব। আজ রাতে তাহলে ডিনারটা আমার বাড়িতেই। তবে তোমাকে রাতের বেলা কষ্ট করে এই বর্ষা বাদলের মধ্যে আসতে হবে না। নাও, চাটা খেয়ে তুমি তাহলে এগো ঘোষ। হ্যাঁ স্যার, আসছি। প্রায় যেন তাড়িয়েই দিলেন ক্ষণজন্মা ঘোষকে বিশ্বল সাহেব। তিনি চলে যেতেই বিশ্বল সাহেব বললেন, ক্যারেক্টার একটা, কি বলো রিজু? একেবারে এঁটুলির মতো সেঁটে থাকে। সে আর বলতে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ একটা রত্ন, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি তাহলে এগোই। আবার 4:30 নাগাদ আসবো। বললে অবশ্য আরও আগে আসতে পারি। মন্দির আর তার সঙ্গে অন্যান্য কয়েকটা জায়গা ঘুরে টুরে আমার বাংলোতে 7টার মধ্যেই পৌঁছে যাব। ততক্ষণে বারুঙ্গা মানে গাদুও নিশ্চয়ই এসে যাবে বামরা থেকে। হয়তো এতক্ষণে এসেও গেছে। অম্বা এখানে আমার কাছে আসার পর থেকে ও এলে রাতটা এখানেই থেকে যায়। প্রতি শনিবারেই আসে, তারপর রবিবার দুপুরে খেয়ে দিয়ে বামরা ফিরে যায়। ফেরে কিসে? তুমি গাড়ি দাও? গাড়ি দিতে অসুবিধা কি? তবে বারুঙ্গা কখনোই গাড়িতে যায় না। ওর আত্মসম্মান জ্ঞান খুবই টনটনে। মেন রোড অবধি হেঁটে গিয়ে বাস ধরে বামরা পৌঁছায়। বাস তো নানান জায়গাতে থামতে হয়, তাই সময় লাগে বেশি। ও বলে, জুঁইবাবু, দুপুরে যা খাওয়া হয় রাতে প্যাংলাকে বলি যে খাওয়া দাওয়ার ঝামেলা না করতে। খিদে পেলে 2 মুঠো মুড়ি চিবিয়ে শুয়ে পড়ে। জুঁইবাবু মানে কি? তোরা সবই ভুলে যাস। ওড়িয়াতে জামাইবাবুকে জুঁইবাবু বলে, তা তোরা জানিস না? প্যাংলাটা কি? প্যাংলা হলো গাদুর খিদমতকার। এই প্যাংলাই বারুঙ্গার দেখাশুনো করে। ম্যান ফ্রাইডে। একেবারে বউকে বউ, লোকাল গার্জেনকে লোকাল গার্জেন। ওকে, সি ইউ দেন। ও, এই দেখো, ভুলেই গিয়েছিলাম, এই যে ফাইলটা। ব্রিফকেস খুলে একটা চটি ফাইল তিনি দিলেন রিজুদাকে। যা যা চেয়েছিলাম সব দিয়েছো তো? সব ওকে। আমি বাংলোতে পৌঁছে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। বাবুলিকে লাঞ্চ খাওয়া ছুটি দিয়ে দাও। ও বাজার থেকে খেয়ে আসবে, টাকা দেওয়া আছে। এখন তো আমাদের গাড়ির দরকার নেই। ও যেন 4টে নাগাদ চলে আসে। তোমার গাড়িতে তো সকলের জায়গা হবে না। না, তা হবে না। তবে গাড়িটা এখানেই ফিরে আসুক। কখন কি দরকার হয় তা তো বলা মুশকিল। গাড়িটা সবসময় সঙ্গে থাকাই ভালো। বেশ, যা ভালো মনে করো। বিশ্বল সাহেব চলে গেলে রিজুদা বলল, সবাই স্নান করে নে। আর ব্রেকফাস্টে কে কী খাবি জগবন্ধুদাকে বলে দে। ব্রেকফাস্ট করে তোরা সবাই 11টা নাগাদ আমার ঘরে আয়। তোদের ব্রিফিং করতে হবে। কিরে ভটকাই, দেখেছিস? কি? আতপাগল বারুঙ্গার যে বুদ্ধিটুকু আছে তাও তোর নেই। মানে? 2 মুঠো মুড়ি খেয়ে রাত কাটিয়ে দেয়। মুড়ির মতো জিনিস আছে? খাওয়ার ব্যাপারে যে তোর মতো ফাঁসি, সে এত বনে জঙ্গলে ঘুরবে কি করে? ভটকাই উত্তর না দিয়ে কিলটা হজম করে নিল। এই বাংলোর পুরোটাই কার্পেটে মোড়া। প্রতিটা ঘরই এয়ার কন্ডিশনড। নিচের ড্রয়িং কাম ডাইনিং রুমেও স্প্লিট এয়ার কন্ডিশনার লাগানো। বহুদিন পর এরকম ব্রেকফাস্ট খেয়ে ভটকাই সত্যিই খুশি হয়েছিল। ফার্স্ট ক্লাস। দুধ, কর্নফ্লেক্স, সঙ্গে ইয়া মোটা মোটা বর্তমান কলা। বর্তমান নয়, মর্তমান। আরে রাখ তো, একই ব্যাপার। যা বর্তমান তাই মর্তমান। তারপর সসেজ, হ্যাম, সালামি, মাস্টার্ড দিয়ে বেকড বিনস, পোচড এগস, কড়কড়ে করে করা ব্রাউন ব্রেডের টোস্ট। আহা, সঙ্গে মার্মালেড, মাখনের স্ল্যাব। মনটা ভরে গেল রে, মনটা ভরে গেল। 1 নম্বরই পেটুক আর ফাজিল। রিজুদা ফ্যামিলি ট্রিটা আমাদের দেখতে দিল। ব্রেকফাস্টের পরে রিজুদার দোতলার ঘরে আমরা সকলে জমায়েত হতেই রিজুদাই প্রথমে একটা কাগজ হাতে নিয়ে বলল, দেখ, ফ্যামিলি ট্রি। গিরিধারী পারিজা প্লাস অম্বাবতী পারিজা, নে সিংদেও। এই NEEটা কি ব্যাপার? নে মানে হচ্ছে মেইডেন সারনেম, মানে কুমারী পদবী। 1, বড় ছেলে শরীদ শেখর ওরফে সোনাবাবু, প্রয়াত। পুলিশ বলেছে আত্মহত্যা। মেজ ছেলে সূর্যশেখর ওরফে ধনাবাবু,
ছোট ছেলে স্বর্ণশেখর ওরফে ফুচকুবাবু, সদ্য প্রয়াত, অসুখে। 2, পরিবারে মেজকর্তাই সব। গিরিধারীবাবু অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হবার পর থেকে মেজ ছেলেই সর্বেসর্বা। 3, পারিজা গ্রুপের সব শুদ্ধ 10টি কোম্পানি আছে, সবই প্রাইভেট লিমিটেড কোম্পানি। গ্রুপের নাম পিসিএল। বাইরের শেয়ার হোল্ডার কেউই নেই। গিরিধারীবাবু প্রবল পরাক্রান্ত প্যাট্রিয়ার্ক ছিলেন। অম্বাবতীকে কোনো শেয়ার দেননি, এমনকি একমাত্র মেয়ে সৌদামিনীকেও নয়। আর উইল করে গিয়েছিলেন তার পরিবারের কোনো মেয়েরাই, মানে নাতনিরাও পাবে না। পরিবারে একমাত্র মেজকর্তারই 3 ছেলে। সৌদামিনী দিল্লির মিরান্ডা হাউসে পড়তে যায়, একটা পাঞ্জাবি MBA ছেলের সঙ্গে এখন বস্টনে লিভ টুগেদার করে। মেজকর্তা তাকে ডিজোন করে। সম্পর্ক আছে তার মা মানে অম্বাবতী আর মামা বিশ্বলের সঙ্গে। মাঝে মাঝে ফোন করে আর ইমেলে যোগাযোগ রাখে। সে নিঃসন্তান। ধনাবাবুর 3টি ছেলে। সোনাবাবু আর ফুচকুবাবুর কোনো পুত্র সন্তান ছিল না, আর হবারও সম্ভাবনা ছিল না। তাদের মৃত্যুর পরে গিরিধারীবাবুর উইলের নির্দেশ অনুযায়ী সব শেয়ার বড়কর্তা আর ছোটকর্তার মৃত্যুর পর মেজকর্তার হাতেই ভেস্ট করে যায়। ইতিমধ্যেই নাকি দুবার 2 ভাইয়ের শেয়ার কিনে নিতে চেয়েছিলেন মেজকর্তা, তাদের জীবদ্দশাতেই, নেট অ্যাসেট ভ্যালু বা NAV-র বিনিময়। কিন্তু NAV তো সব কথা বলে না। প্রত্যেকটি কোম্পানিরই অনেক সিক্রেট রিজার্ভ আছে, যার পরিমাণ দিনকে দিন বাড়ছে। এদিকে মেজকর্তার 2 ছেলেই শেয়ানা হয়ে গিয়েছে। তারা বিদেশে লেখাপড়া করেছে, এই ধ্যারে গোবিন্দপুরে ব্যবসা করার একটুও ইচ্ছে তাদের নেই। তাদের অংশের টাকা তারা দাবি করেছে। দুজনেই আমেরিকান মেয়ে বিয়ে করেছে, তবে যেহেতু তারা দেশে ফেরেনি আর ব্যবসাতে যোগ দেয়নি, মেজকর্তাও তাদের কোনো টাকা পয়সা দিতে রাজি হননি। তিনি নাকি উইল করেছেন ইতিমধ্যেই, যদিও তার বয়স এখনও কিছুই হয়নি। উইলে আছে তাঁর আর পরিবারের যাবতীয় সম্পত্তি সবই তার স্কুল পড়ুয়া ছোট ছেলেকেই দিয়ে যাবেন, তবে 2টি শর্তে। 1, সে বামরা আর বড়জোর সম্বলপুরে থেকেই ব্যবসা করবে, আর 2, তাদের মাকে ভালোভাবে রাখবে, দেখাশোনা করবে। অথচ বাবার মৃত্যুর পরে নিজের মা অর্থাৎ বিশ্বল সাহেবের অনুজা সব সম্পত্তি থেকে বঞ্চিত অম্বাবতী দেবীর সঙ্গেও মেজকর্তা খারাপ ব্যবহার করতেন, আর করেনও। আর করতেন বলেই উনি এসে এখন বিশ্বল সাহেবের সঙ্গে রয়েছেন। এবার থেমে ব্যালেন্স শিটের ফাইলগুলো আমাদের দিকে এগিয়ে দিল রিজুদা। আমরা কি বুঝবো এর? বুঝতে হবে বই কি, গোয়েন্দাগিরি করবি আর সামান্য ব্যালেন্স শিট বুঝবি না, ফিনান্সিয়াল ব্যাপার বুঝবি না, তা তো হয় না। সারা বিশ্বে এখন যত খুন খারাপি হয় তার অধিকাংশই তো হয় অর্থের কারণেই, অর্থেরই লোভে। এইসব ব্যালেন্স শিটে যেসব ফিগার আছে সেটাই শেষ কথা নয়, এতে তো সিক্রেট রিজার্ভও নেই। সিক্রেট রিজার্ভ এটা আবার কি? সিক্রেট রিজার্ভ মানে যে রিজার্ভ ব্যালেন্স শিটের ফিগারে প্রতিফলিত হয় না। উদাহরণস্বরূপ একটার কথা বলতে পারি, ব্যাংক অফ ইংল্যান্ডের ব্যালেন্স শিটে ব্যাংকের বাড়ির ভ্যালু দেখানো আছে 1 পাউন্ড। আসলে সেই বাড়ির ভ্যালু হবে কয়েক মিলিয়ন পাউন্ড। এত বছর ধরে বাড়িটা ডেপ্রিসিয়েটেড হতে হতে তার মূল্য 1 পাউন্ডে এসে দাঁড়িয়েছে মানে পাছে অ্যাসেটটার অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়, তাই ওই 1 পাউন্ড মূল্যই দেখানো আছে। তাই ব্যালেন্স শিটের ভ্যালুই শেষ কথা নয়। যাই হোক, আমাদের এই কেসে ব্যালেন্স শিট নিয়ে মাথা না ঘামালেও হয়তো চলবে। আমি চেয়েছিলাম তাই দিয়েছে বিশাল। আমাদের কাজ হচ্ছে পারিজাদের বড় ভাই আর ছোট ভাইয়ের মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে কি নেই, আর রহস্য থাকলে তার পিছনে কার হাত আছে তা খুঁজে বের করা। কিন্তু খুঁজে বের করলেই হবে না, তা প্রমাণও করতে হবে। প্রমাণ করা না গেলে তো দোষীকে শাস্তি দেওয়া যাবে না। শুনলাম বিশ্বলও নাকি এই চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে। সে কি, যিনি নাম্বার 1 হবেন কদিন পরেই, এখন ডিরেক্টর টেকনিক্যাল, আর তিনি চাকরি ছেড়ে দেবেন? ইয়েস, হ্যাঁ। ঘুষ না খেলে সরকারি চাকরি করে বড়লোক তো হওয়া যায় না। অথচ ছাত্রাবস্থা থেকেই বিশ্বলের খুব বড়লোক হওয়ার ইচ্ছে। ওর বন্ধুবান্ধবদের মধ্যেও সবাই বড়লোকই ছিল। আমি সম্ভবত একমাত্র ব্যতিক্রম ছিলাম। তবে বন জঙ্গলের প্রতি ভালোবাসাটা ওর সত্যিই ছিল, তাতে খাত ছিল না। ওর সঙ্গে আমার বন্ধুত্বের যোগসূত্রটাও সেটাই। তবে শিকার ও কোনো দিনও করতো না, শিকার করা পছন্দও করতো না। কিন্তু আমি সেই সময় শিকার করলেও আমাকে পছন্দ করত।
তবে শিকার ছাড়া আমাদের মধ্যে বন্ধুত্বের অন্য গভীরতা ছিল। যেমন? যেমন সাহিত্য, উচ্চাঙ্গ সঙ্গীত। চাকরি ছেড়ে দিয়ে কি করবেন উনি? ও একটা কোল বসরি প্লান্ট খুলবে, তার জমি টমিও ঠিক করে ফেলেছে। ওর সঙ্গে নাগপুরের নায়ার এবং আরও একটা গ্রুপও নাকি জয়েন করবে। এই দুই গ্রুপ শুধু পয়সাওয়ালাই নয়, খুব করিতকর্মা কোম্পানিও বটে, যাকে বলে ডুয়ার্স। যেন তেন প্রকারেণ কাজ হাসিল করাতে এই দুই গোষ্ঠী ভারত বিখ্যাত বলে শুনেছি। তাছাড়া এই দুই গ্রুপেরই পলিটিক্যাল কানেকশনসও প্রচুর, যা ছাড়া আজকাল কোনো ব্যবসাতেই বড় হওয়া মুশকিল, বিশেষ করে এই দেশে। বিশ্বল সাহেবের এই বদলে যাওয়া ব্যাপারটা তুমি খেয়াল করনি? না রে, সত্যি বলছি, ওর এই সিদ্ধান্ত সম্বন্ধে আমি কিছু জানতামও না। ওর সঙ্গে 2-3 বছর অন্তর দেখা হতো, হয় কলকাতাতে নয় দিল্লিতে, অথবা কোনো ফ্লাইটে। তবে দেখা কম হলেও উষ্ণতাটা মরেনি, ছেলেবেলার বন্ধুদের মধ্যে যেটা হয় আর কি। তবে ওর কর্মজীবন যে এমন পুরোপুরি বদলে যাচ্ছে তার কোনো আভাসও আমি পাইনি। আর পাবই বা কী করে? কোনো কমন ফ্রেন্ডই তো ছিল না বলতে গেলে। জঙ্গলের বন্ধুরা রক বা ক্লাবের বন্ধুদের মতো সংখ্যাতে বেশি হয় না। এই ধরনের বন্ধুত্বের রকমটা চিরদিনই অন্য রকম, আরও অনেক গভীর। হয়তো ঠিক বোঝাতে পারলাম না। কেন না বোঝার কি আছে? তোমার সঙ্গে আমাদের এই অসমবয়সী বন্ধুত্ব উপলব্ধি করেই তো আমরা সেটা বলতে পারি। কারেক্ট। এই তো ভটকাই কি সুন্দর অ্যানালাইজ করলো বলতো আমাদের সম্পর্কটার। গ্রেট। আচ্ছা, তোমার কি মনে হয় বড় কর্তার ছোট কর্তার মৃত্যুর পেছনে মেজ কর্তার কোনো হাত থাকতে পারে? হয়তো পারে, আবার হয়তো পারেও না। সব পারিবারিক ব্যবসাতেই এক ভাই সবচেয়ে করিতকর্মা হয়, আর স্বাভাবিক কারণেই তার হাতে পারিবারিক ব্যবসার ভার থাকে। আর স্বাভাবিক কারণে তার উপরে পরিবারের সকলের ঈর্ষা ও রাগও থাকে। বাবা যদি তার উইলে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন আর সেই সিদ্ধান্তের ফলে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য তো মেজকর্তা দায়ী নন। এই দেশে কেন, সব দেশেই ক্ষমতাবানকেই সব সমালোচনা সহ্য করতে হয়, সে যতই ফেয়ার হোক না কেন। তবে এটাও তো ঠিক, পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সে রাজনীতিতেই হোক বা পারিবারিক ব্যাপারেও। সেটা ঠিকই বলেছিস। তবে যে কোনো গোয়েন্দাগিরিতেই আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্তে আসতে নেই, মানে বায়াসড হতে নেই, খোলা মনে এগোতে হয়। আর কেউই ধোয়া তুলসী পাতা নয়, এই মনোভাব নিয়ে এগোতে হয়। ফোরগন কনক্লুশন তো বটেই, সাসপিশন নিয়ে এগোলেও নিজেদেরই ভুল পথে যেতে হতে পারে। প্রত্যেককেই সন্দেহ যেমন করতে হয়, তেমন কাউকেই দোষী ভেবে এগোনোটা উচিত নয় আদৌ। অম্বাবতী ওর একমাত্র বোন, আর মেজকর্তা যেমন বিশ্বলের ভাগ্নে, তেমন অন্যরাও তো তার ভাগ্নেই। তাদের কারোর সঙ্গে অন্যায় যাতে না হয় তা দেখা তো তার কর্তব্যের মধ্যেই পড়ে। তুই বা আমি হলে কি করতিস বা করতাম? তাই এই ব্যাপারে বিশ্বলের ইন্টারেস্ট থাকাটা স্বাভাবিক। আইনি ব্যাপারগুলো ওর কোম্পানির লিগ্যাল ডিপার্টমেন্ট আর কোম্পানির সলিসিটরকে দিয়ে ও খোঁজ খবর করেই এত দূরে গিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি কর্তব্য? প্রথম কর্তব্য হলো বড় কর্তা বা সোনাবাবুর মৃত্যু কি সত্যি সত্যি আত্মহত্যার কারণে হয়েছিল, না তাকে জঙ্গলে খুন করা হয়েছিল তা জানা। দ্বিতীয় কর্তব্য হলো ছোট কর্তা বা ফুচকাবাবুর মৃত্যু কি সত্যিই রোগে হয়েছিল, না তার মৃত্যুর পেছনেও কোনো রহস্য ছিল। তৃতীয় কর্তব্য হলো এই ক্ষণজন্মা ঘোষ মানুষটির এই অতি বিনয়ের কারণটা কি? মেজকর্তার হয়ে সে কি কোনো অপকর্ম করেছিল? যদি করে থাকে তবে তার পেছনে উদ্দেশ্য কি? তার পরিবারে কে কে আছে, তাদের পারিবারিক অবস্থা কেমন? ইজ হি লিভিং বিয়ন্ড হিজ মিনস? যদি অসৎ উপায় বা মেজকর্তার দয়াতে তার অনেক টাকা বা সম্পত্তি হয়ে থাকে, তবে তার উৎস কি? উফ, মাথার যন্ত্রণা হচ্ছে। এরকম ঝামেলার কেসে নিজেই বা ফাঁসো কেন, আর আমাদেরকেই বা ফাঁসাও কেন বলো তো? এই কেসের সমাধান আমাদের দ্বারা হবে বলে তো মনে হচ্ছে না। পরশুদিন টিকিট কাটতে বলে দাও। এখান থেকে রহস্য উদ্ঘাটন না করতে পারলে আমাদের বদনাম হয়ে যাবে। কিরে রুদ্র, ঠিক বলছি কিনা বল? চল, আমি কিন্তু বলছি সময় থাকতে থাকতে মানে কেটে পড়িয়ে জায়গা থেকে। আচ্ছা, এবারে তোরা এক এক করে স্নান করে একটু গড়িয়ে নে। রাতে তো কারোরই ঘুম হয়নি ভালো। লাঞ্চ খাবো 1:30টায়, তারপর আবার সেকেন্ড সেশন। বিশ্বল সাহেব ঠিক 4:30 সময় এসে পড়লেন। আমরা চা টা খেয়ে তৈরি হয়েছিলাম।
দুপুরের খাওয়াটা শুধু গুরুই হয়নি, ভটকাইয়ের মতো খাইয়ে মানুষও বলেছে রীতিমতো গুরু তর। রাতে নাকি পেটে কিল দিয়ে উপোস দেবে। জানি এখন বলছে, কিন্তু খাওয়ার সময় গুরু তর তো বটেই, গুরুতমও খেতে পারেও। আমরা বিশ্বল সাহেবের হুন্ডাই সোনাটা গাড়িতে চাপাচাপি করে উঠেছি। উনি নিজেই চালাচ্ছেন। বাংলোর কম্পাউন্ড থেকে বেরিয়েই উনি বললেন, বলো আগে কি দেখবে? আমাদের প্রাইভেসির বিঘ্ন হতে পারে বলে টাটা সুমোটা নিলাম না। ড্রাইভার থাকলে অনেক সাবধানে কথা বলতে হয়। রিজুদা পাশে বসেছে, সামনে আর পেছনে আমরা তিনজন। বাবুলি বেহারা তার টাটা সুমো নিয়ে বাংলোর হাতার গাছতলাতে গাড়ি লাগিয়ে তার বনেটের ওপরে বসে বটুয়া থেকে পান, চুন, খয়ের ও গুন্ডি সব বের করে পান খেতে বসল। আজকাল এমন ওড়িয়া কমই দেখা যায়। এরা পুরীর কাছে পিপলি থেকে কেনা রূপলি চুমকি বসানো লাল বা হলুদ রঙা কাপড়ের বটুয়াতে পান, খাবার, যাবতীয় সাজ সরঞ্জাম, পেতলের ছোট সুপুরি কাটা কাঁচি, পেতলের চুনদানি এইসব ভরে রাখত। সে একটা রিচুয়াল ছিল। আজকাল ভারতের সব প্রদেশীয়রাই নিজের বিশেষত্ব হারিয়ে সাহেব হয়ে গেছে। মহানদীর ওপরের ব্রিজ পেরোলাম। জুনের প্রথম, সবে বৃষ্টি নেমেছে। নদী বাঁধের অন্য পাশের জলাধারের জলসীমা এখনও নিচেই, তাই জল ছাড়তে দেরি আছে। শুকনো নদীর চেহারা ভারী বিভৎস। জল ভরা নদী দেখে এই নগ্নিকা রূপের কথা কল্পনাই করা যায় না। কত যে ছোট বড় নানা আকৃতির পাথরে এখন নদীর বুক ভরা, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস হতো না। কেন মহানদী নাব্য নয়, তা নদীর এই নগ্নিকা রূপ না দেখলে জানতাম না। সমলেশ্বরী মন্দিরের মধ্যে ঢুকলাম। সত্যি চমৎকার মন্দির। মন্দিরের গা, বাইরের সীমানার দেওয়াল সবই সাদা রং করা। নদী পাড়ের ফাঁকা জায়গাতে গড়ে উঠেছে বলেই এখানে জায়গার কোনো অকুলান হয়নি শহরের জনপদের। ওই ভিতরের কটক শহরের কটকচণ্ডী মন্দিরের মতো। তবে একসময় কটকচণ্ডীর মন্দিরও বোধহয় নির্জনেই ছিল। মন্দির হয়েছিল বলেই হয়তো তার আশেপাশে জনপদ গড়ে উঠেছে। মন্দির দর্শনের পরে নদীর অন্যদিকে বুরলাতে গেলাম। বুরলা পড়াশোনার জন্য বিখ্যাত। রিজুদার বন্ধু কটকের বামরাবাদের চাঁদুদার ছোট ভাই এখানে মেডিকেল কলেজের নামকরা অধ্যাপক ছিলেন। অনেক বিদেশি ডিগ্রিও ছিল তার। এই বামরাড়ি রাজার দেওয়ান ছিলেন চাঁদুবাবুর বাবা শ্রী অমর বল্লভ দে। বুরলা ঘুরিয়ে বিশল সাহেব বললেন, আচ্ছা, ওই দিকে দারুণ একটা জঙ্গল আছে, তোমরা সময় পেলে যেও। এ আমারও খুব প্রিয় বন। কি গভীর জঙ্গল যে দুপাশে, তোদের কি বলবো। আর কি সুন্দর নাম সব জায়গার আর পাহাড়ের। চারমল, রেঙ্গানিকানি, জাদুলুসিন, রেড়াখোল। এই জাদুলুসিন নামটা কেমন যেন লোসান লোসান মার্কা, তাই না? সাব্বাস ভটকাই। ভটকাইয়ের না কি আলাদা। ঠিক ধরেছিস ভটকাই। ওড়িয়াতে দাঁতকে বলে জাদু। যে পাহাড়ে দাঁদের ওষুধের গাছ পাওয়া যায় তারই নাম জাদুলুসিন। যাওয়া যাবে একদিন। গেলে রেড়াখোলও ছুঁয়ে একেবারে অঙ্গুল অবধিই যেতে হবে, নইলে বিমলবাবু রাগ করবেন। চমৎকার জঙ্গল, তবুও খুব কম ভ্রমণার্থী এই জঙ্গলের খোঁজ রাখেন। বিমলবাবুকে? বিমল ঘোষ কটকের নরেন সুরদের ম্যানেজার ছিলেন। পূর্ণিয়ার খেলাতচন্দ্র ঘোষের জমিদারির ম্যানেজারি করতে গিয়ে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক লিখেছিলেন, বিমলবাবু পারলে তেমনই কোনো মহৎ উপন্যাস লিখতে হয়তো পারতেন। বন, জঙ্গল ও বন্যপ্রাণীর নিধন সম্বন্ধে ওর অভিজ্ঞতা বিপুল ও বিচিত্র। মানুষও অতি চমৎকার। আমাদের চেয়ে বয়সে বড় বিমলবাবু। এখন অঙ্গুলের এই শিমলিপদাতে থিতু হয়েছেন ছেলে বউ নাতিপুতি নিয়ে। ওর স্ত্রী চমৎকার মানুষ ছিলেন, গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। আচ্ছা, আজ তাহলে সম্বলপুরি সিল্কের দোকানটা বাকিই থাক, বাংলোতে ফেরা যাক এখন। সেখানে অম্বা তো তোমাদের অপেক্ষাতে আছেই, বারঙ্গাও এসে বসে আছে। তবে একটা গোলমাল আছে জানো তো, তার পাগলামিটা মনে হচ্ছে ফিরে এসেছে। কতদিন থাকবে পাগলামি? ঠিক নেই, 7 দিনও থাকতে পারে, আবার মাসখানেকও থাকতে পারে। তবে এমনি বাইরে থেকে তেমন বোঝা বিশেষ যায় না। এই সময়টা খুব লুজ টক করে, উল্টোপাল্টা কথা বলে। সেই সব কথা অনেক সময় অন্যের পক্ষে খুব এম্বারেসিং হয়। তাই ওর এই কথাবার্তাগুলো সিরিয়াসলি না নেওয়াই ভালো। সাধে কি আর কথায় আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
বিশ্বল সাহেবের বাংলো মস্ত বড় কম্পাউন্ডের মধ্যে, অনেক গাছগাছালির মধ্যে লম্বা ড্রাইভ। দেখে মনে হলো ৩-৪ জন মালি আছে কম করে, ছোট বড় সব গাছ তদারকির জন্য। এই বাংলো ডিরেক্টরস গেস্ট হাউসের চেয়েও ভালো। পৌঁছে গাড়ি থেকে নামলাম আমরা। তারপর বিশ্বল সাহেবের পার্সোনাল ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল গ্যারেজে। মস্ত গ্যারাজ, কম করে 4টে গাড়ি থাকতে পারে সেখানে। বিরাট আলো ঝলমলে ড্রয়িং রুমে ঢুকতেই বিশ্বল সাহেবের সুন্দরী সুসজ্জিতা সফিস্টিকেটেড স্ত্রী এসে আমাদের অভ্যর্থনা করে বসালেন। ভিতর থেকে সাদা খোল আর কালো পাড়ের কটকি শাড়ি পরে এক সম্ভ্রান্ত মহিলা এলেন। তার কপালের দুদিকের চুলে সোনালি আর সাদা রং লাগাতে তার সৌন্দর্য যেন আরও খুলেছে। এই হলো আমার বোন অম্বাবতী, আর এই হলো গাদু দাস। অম্বাবতীর পিছনে পিছনে স্ত্রীবিহীন ধুতি আর স্ত্রীবিহীন নীল রঙের শার্ট পরা এক মধ্যবয়সী ভদ্রলোক পান খেতে খেতে এলেন। তিনি হাত জোর করে নমস্কার করে বললেন, প্রণাম আজ্ঞে, আমি বারুঙ্গা। আমরাও সবাইকে হাত জোর করে নমস্কার করলাম। আমাদের সহবত উন্নত হয়ে উঠছে দেখছি সৎসঙ্গে। সকলে বসলে বারুঙ্গাও বসলেন। তবে তিনি পায়ের চটিটা কার্পেটের ওপর খুলে প্রথমে দুটো ধূলি ধূসরিত পা তুলে জোড়াসনে বসলেন দামি সোফার ওপর। তারপর একটা পা নামিয়ে নাচাতে লাগলেন। আচ্ছা, ইনি রিজু বোস, আমার বন্ধু, আর এর জেঠুমণি গিরিধারী বাবুর বন্ধু ছিলেন, একসঙ্গে শিকার টিকার করতেন। হ্যাঁ, জেনেছি। আচ্ছা গাদু, তুমি যদি বড় কর্তার ছোট কর্তার এই হঠাৎ মৃত্যু সম্পর্কে এনাকে কিছু বলতে চাও তো বলতে পারো, কিন্তু কিছু জানলে তো বলবো। সবাই যতটা জানে আমি ততটাই জানি। ঠিক আছে, তোমাকে কিচ্ছু কহিবা কহেবনি। বললাম তো আমি জানি না কিছু। যে জানে ওটাকে জিজ্ঞেস করো না কেন। বোকা সেজে থাকে ওই খোঁড়া খনু, তাতেই ছাড় পেয়ে যায় তোমাদের থেকে। খোঁড়া খনুটাকে? শুধু বারুঙ্গা একাই নয়, বাড়িজা পরিবারের সঙ্গে যারাই পরিচিত আর জড়িত তারা সকলেই ক্ষণজন্মা ঘোষকে খোঁড়া খনু বলে ডাকে। ওই লোকটাকে বড় ছোট শিক্ষিত অশিক্ষিত কেউই দেখতে পারে না, সে যতই হাত জোর করে অতি বিনয়ের সঙ্গে সকলের সঙ্গে কথা বলুক না কেন। অথচ ওই খোঁড়া খনুই মেজকর্তার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আর তার গুপ্তচরও বটে। মেজকর্তা তো রক্তগরবীর রাজা, তিনি তার লালবাতি জ্বালানো চেম্বার থেকে বাইরেই আসেন না। ওই খোঁড়া খনুই তার চোখ, তার কান, সে তার কানে যে মন্ত্র দেয় আমার মেজশালা সেই বুদ্ধিতেই চলেন। এত ক্ষমতার লোভ কেন মানুষটার? এদিকে তো তোমার কাছেই শুনেছিলাম যে সে অতি নির্লোভ, অতি সরল তার জীবনযাত্রা, নিরামিষাশী মানুষ তিনি। তার যদি অর্থলোভী না থাকবে তবে এত ক্ষমতার লোভ কেন? অর্থলোভ নেই অথচ ক্ষমতা লোভ আছে এমন মানুষ তো সচরাচর দেখা যায় না। ব্যাপারটা তো খুবই রহস্যময়। ভদ্রলোকের ছেলে মেয়ে নেই? স্ত্রী কোথাকার মেয়ে? সে তো ব্যাচেলার, ছেলে মেয়ে আসবে কোত্থেকে? ভেরি স্ট্রেঞ্জ। কতই বার বয়স হবে ক্ষণজন্মাবাবুর? 50 কি 55? সে হলো বর্ণচোরা আম, 40ও হতে পারে, 60ও হতে পারে। ওই ছড়াই তো মেজকর্তাকে নষ্ট করেছে। কত ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করালো। ও ব্যাটা না জানে ইনকাম ট্যাক্সও, না জানে অ্যাকাউন্টেন্সি, এক প্যারাগ্রাফ ইংরেজি লিখতে পারে না, অন্য লোককে দিয়ে লিখিয়ে নিয়ে মেজকর্তাকে গিয়ে দেখায় নিজে লিখেছে বলে। ওর মতো কুচক্রি বিষদার সাহেব আমি কখনো দেখিনি। বড় কর্তা আমার বন্ধু, সোনার সঙ্গে তো আমি অনেক শিকার করেছি ছোটবেলা থেকে, কিন্তু আমার জীবনের শেষ শিকার করবো আমি খোঁড়া খনুকে। ওকে প্রাণে মারবো না, ওর মেরুদণ্ড আর দুটো হাঁটুকে গুঁড়ো গুঁড়ো করে দেবো অ্যালকাম্যাক্সের লিথাল বল দিয়ে। ওর জন্য কটকের এটিদা কোম্পানি থেকে 4টে গুলি তুলে রেখেছি আমি। ওই নৈবেদ্য ওকে দেওয়ার পরই আমার ছুটি। আর 4 নম্বর বুলেটটা নিজের থুতনির নিচে নল ঠেকিয়ে ঘোড়া টেনে দেবো। মুখে মাইক লাগিয়ে এই কথাটা সকলকে বলে বেড়াও, যাতে পুলিশ তোমাকে ধরে ফাটকে পুড়ে দেয়। পুলিশ আমার কি করবে? আমার বিচার হবে উপরওয়ালার কোর্টে। তা খনু ঘোষকে মারতে দেরি করছো কেন? করছি, খনু ঘোষের এক পার্টনার আছে, তাকে খুঁজে পাচ্ছি না। মানে যে দুজনে এই পরিবারের শনি, যারা দুজনে মিলে ষড়যন্ত্র করে সোনাকে আর ফুচকুকে মেরেছে, তাদের জোরে মারবো আমি, জোরে। দুটোর মধ্যে একটাকে সাবার করলে তো চলবে না, অন্যটা যে ছবল মারবে।
তাই অপেক্ষা অপেক্ষা। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবারে তুমি একটু চুপ করো, অম্বাকে একটু বলতে দাও। ভালো, আমি এমনিতেও আর কিছু বলতাম না। বলেই নিজের মনে বিড়বিড় করে কি যেন গেয়ে উঠল বারুঙ্গা। কি বিড়বিড় করছিস? বিড়বিড় করে গান গাইছিলাম। আলো শুকিলা সারু মন মরি গলা দীপাহারু। তুই এই গানটা আর কতবার গাইবি বলতো? যতদিন না দীনবন্ধু অন্যায়ের বিচার করেন ততদিন আমি এই গান গেয়ে যাব। এই গানের মানে কি রিজু কাকা? এ আমার শোনা গান। ওড়িশার বড়ম্বার গভীর জঙ্গলের মধ্যে একটা দিশি মদের দোকানে এক পাগলকে দেখেছিলাম। বগলতলিতে 1 বোতল পানকৌড়ি মদ নিয়ে একটা তেঁতুল তলায় বসে গানটা গাইছিল। এ তো গান নয়, দর্শন। আগে মানেটা বলো না বাংলাতে। এর মানে হলো মন ভেঙে পড়েছে দুপুর থেকেই, অর্থাৎ দিন না ফুরোতেই মন ক্লান্ত, বিষণ্ণ, যেন মরে গেছে। সূর্য ডোবার রূপক অথবা জীবনের আশা নিভে যাওয়া দুটোই হতে পারে। রিজুদাকে তার গান বাংলাতে তর্জমা করতে দেখে খুশি হলো গাদু দাস ওরফে বারুঙ্গা। তারপর হাসি হাসি মুখ করে বসে রইল। হাতে ধরা বটুয়া থেকে একটা সাজা পান বের করে মুখে পুরে আক্ষরিকভাবে মুখ বন্ধ করে বসে রইল। নিশ্চয়ই বেশি বেশি পরিমাণে গুন্ডি ছিল পানে। মুখটা ফাঁক হলেই গন্ধে অত বড় ঘরটা ভরে যাচ্ছিল। অক্ষয়েরই গুন্ডিমোহনী, বুঝলি রুদ্র? আমি হেসে ফেললাম ওর কথা শুনে। অরবিন্দ জেঠু মানে কবি অরবিন্দ গুহ অক্ষয়েরই গুন্ডিমোহনী পান খেতেন। রিজুদার সঙ্গে তার ভীষণ দোস্তি। রিজুদা এবার বিশ্বল সাহেবের বোন অম্বাবতীকে জিজ্ঞেস করল, আপনি এবারে বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি? আপনার মনে যা যা আছে সব আমাদের খুলে বলুন। আপনার অনুরোধেই আমাদের এখানে আসা। দেখি আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয় কিনা। সনা আর ফুচকুর মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সনার মেয়েরা আমার সম্পত্তির কোনো ভাগ পাবে না, এই কথা জানার পর থেকেই ওর মন খারাপ ছিল। সে ভাগ থেকে উনি তো আমাকে আর ফুচকুকেও বঞ্চিত করেছেন। কিন্তু তা বলে ও আত্মহত্যা করবে এ বিশ্বাস আমার হয় না। সে আমার দাদারই মতো উচ্চাঙ্গ সঙ্গীত আর সাহিত্যের খুব অনুরাগী ছিল। চোরা শিকার সে করত বটে আমার বারণ না শুনেই, কিন্তু নিজের জীবনকে সে খুবই ভালোবাসত। অনেক অভাবী মানুষ তার নিয়মিত দানে বেঁচেছিল। আত্মহত্যা করার মতো মানসিকতা তার একেবারেই ছিল না। যেদিন উনি মারা যান সেদিন শিকারে ওর সঙ্গে আর কে গিয়েছিল? বারুঙ্গাই তো যেত ওর সঙ্গে। সেদিনও বারুঙ্গাই গিয়েছিল। পুলিশ তো ওকেই ধরে নিয়ে গিয়েছিল। থানাতে নাকি নিয়ে গিয়ে খুব মারধরও করেছিল। কেস দিয়ে ওকে ফাঁসিতে লটকাবার বন্দোবস্ত করেছিল। কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে কেস টিকবে না। তা আমার স্বামীর এক বিশেষ বন্ধু কৃপাসিন্ধু দাস সম্বলপুরের খুব বড় ফৌজদারি উকিল, তিনি নিজে থানাতে গিয়েছিলেন আর নিজে জামিন হয়ে ওকে 1 লক্ষ টাকার জামিনে ছাড়িয়ে এনেছিলেন কোর্ট থেকে। সেই কেসের ফয়সালা এখনো হয়নি, তারিখ পড়ছে বারবার। তবে দাস সাহেব আমাকে কথা দিয়েছেন বারুঙ্গাকে উনি খালাস করে আনবেনই। বারুঙ্গা বাবু, সেদিন কি হয়েছিল আমাদের খুলে বলুন, কোনো কিছু গোপন করবেন না। গোপন করব কেন? গোপন করার কিছু থাকলে তো গোপন করব। সোনা শুয়োরের মাংস খেতে খুব ভালোবাসত। সবে গরম পড়েছে তখন আমাদের সাগরেদ ফাটা রহমান এসে খবর দিল একটা প্রকাণ্ড দাঁতালো শুয়োরকে খুব দূর থেকে দেখেছে, আর সভৈ নদীর বালিতে তার খুরের দাগও দেখেছে। 2 বড় বড় বাঁকানো দাঁতও আছে নাকি। এই ফাটা রহমান আমাদেরকে জঙ্গলের সব জানোয়ারের ঠিকুচিকুচির খবর দেয়। সে জঙ্গলের পোকা, যার জীবিকাই জঙ্গলি জানোয়ার মারা। আমার বহুদিনের শখ ছিল শুয়োরের দাঁতের একটা চাবির রিং বানাবার, আর সোনার শখ ছিল শুয়োরের চামড়ার একটা ব্রিফ কেস বানাবার। আর মাংস তো সকলেই খাবো নলা পোড়া করে। আগেকার দিন হলে তো হাঁকুয়া করে শিকার করা যেত, কিন্তু হাঁকুয়া করতে কম করে জনা 10-15 লোক লাগে। শিকার তো এখন বেআইনি, অত লোককে নেওয়া যায় না।
তাতে বেজায় বিপদ। কে গিয়ে বন বিভাগ বা পুলিশকে বলে দেবে আর সঙ্গে সঙ্গে হাত করা। এখন তো আবার সেনাবাহিনীকেও বন রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া ব্যাঙের ছাতার মতো এইসব এনজিও গজিয়ে উঠেছে। একমাত্র উপায় টাটকা পায়ের খুরের দাগ ধরে একা একাই তা অনুসরণ করে ঘন্টার পর ঘন্টা ঘোরা। তবে যদি শিকারকে বন্দুকের পাল্লার মধ্যে আনা যায়। এরকম বেআইনি পেশার মানুষের সঙ্গে আপনার আর সোনাবাবুর মতো শিক্ষিত মানুষদের ওঠা বসা কি ঠিক বলুন তো? এদেশে যে টুকে টুকে BA-MA পাস করা মানুষেরাই একমাত্র মানুষ, তাই বলে ফাটার মতো মানুষেরা কি না খেয়ে থাকবে? খেতে পড়তে তো হবে। ডোন্ট ইন্টারাপ্ট ভটকাই। তারপর ঠিক হলো, পরের দিনই ভোর ভোর বেরিয়ে পড়া যাবে। ওর সান্ট্রো গাড়ি সভই নদীর পাশের জঙ্গলে এমনভাবে লুকিয়ে রাখতে হবে যাতে রাস্তা থেকে কেউ দেখতে না পায়। সঙ্গে জলের বোতল আর কিছু ফল একটা ঝোলাতে নিয়ে নেবে। সঙ্গে শুধু ফাটা রহমান থাকবে। জঙ্গলে পৌঁছে সোনা আর ফাটা একসঙ্গে যাবে নদীর একদিকে। নদীর বালিতে খুরের দাগ খোঁজা সহজ। ফাটার একটা দোনলা বন্দুক আছে, বেপালি বহু পুরনো ম্যান্টন কোম্পানির বন্দুক। তবে ফাটার হাত ভালোই। আর আমিও যাব। চোট পকাই বা সঙ্গে সঙ্গে কে প্রাণ বাহি দিবে? হাত তো খুব ভালো ছিল, তবে দাঁতালো বড় শুয়োর বাঘের মতোই বিপজ্জনক। গুলি করে ধরাশায়ী না করতে পারলে উরু অবধি চিরে দেবে। পেট ফাঁসিয়ে নাড়ি বুড়িও বের করে দিতে পারে। আমার উপরে সোনার অগাধ বিশ্বাস ছিল। আমার বন্দুক ইন্ডিয়ান অর্ডিন্যান্স কোম্পানি, ব্যালেন্সও ভালো, মারও ভালো। এই বন্দুক দিয়ে মারিনি এমন জানোয়ার নেই। মায়ের কাছে মাসির গল্প না করে এরা যা যা জানতে চান তাই বল উত্তরে। সোনাবাবুর কি বন্দুক ছিল? মানে বন্দুক আর রাইফেল? ছিল তো অনেকই, তবে সেদিন সকালে জেমস পার্ডির একটা দোনলা বন্দুক নিয়ে গিয়েছিল। বন্দুকে ইজেক্টর ছিল? ছিল বই কি, ডাবল চোখ, ডাবল ইজেক্টর। ডাবল ইজেক্টর কথাটা শুনে অবাক লাগলো আমার। আমি তো জানতাম ইজেক্টর থাকলে দু ব্যারেলেই থাকে। গুলি করার পরে বন্দুকের ব্রিজটা খুললেই গুলি স্বয়ংক্রিয়ভাবে ব্যারেল থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। এতে ব্যারেলে গুলি রিলোড করতে অনেক কম সময় লাগে। আর বিপজ্জনক প্রাণী শিকারে এই ইজেক্টর লাগানো বন্দুক খুব কাজে আসে। হাত দিয়ে ফাঁকা কার্তুজ টেনে বের করে নতুন কার্তুজ ভরতে অনেক সময় লেগে যায়। তারপর আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তাতে আবহাওয়া যেমন ফার্স্ট ক্লাস ছিল। নদীর ভেজা বালিতে শেষ রাতে আর প্রথম সকালে চড়াবড়া করা নানান জন্তু জানোয়ার, পাখি ও সাপের খবর পেতেও আমাদের সুবিধে হচ্ছিল। প্রথমে আমরা তিনজনে একই সঙ্গে ছিলাম। নদীর ডান দিকে কিছুটা যেতেই দাঁতাল শুয়োরটার চিহ্ন পাওয়া গেল নদীর বালিতে। শেষ রাতে বৃষ্টির পরে পরে সে হেঁটে গেছে। এদিকের প্রতিটা ঘাসও ফাটা রহমানের মুখস্থ। সে বলল, আধ মাইলটাক আগে নদী পাড়ের বনে অনেক সটি গাছ আছে। ছোটবেলাতে আমরাও ওখান থেকে সটি তুলে নিয়ে যেতাম দোলের আগে আবির বানানোর জন্যে। ও বেটা নাকি সটি ক্ষেতের দিকেই গেছে। ফাটা রহমানের এই কথা আমাদের দুজনেরই যুক্তিগ্রাহ্য মনে হলো। বালিতে একদল ময়ূরী, একদল চিত্রল মৃগ, আরও একটা বড় অজগর সাপের চলে যাওয়ার চিহ্ন দেখলাম। একটা বড় হায়নার পায়ের দাগও ছিল। প্রায় ৪৫ মিনিট হেঁটে যাওয়ার পরে আমরা দূর থেকেই দাঁতাল শুয়োরটাকে দেখতে পেলাম। সত্যি প্রকাণ্ড শুয়োর। এত বড় শুয়োর বড় একটা দেখা যায় না। বেটা এতদিন আমাদের চোখের আড়ালে কি করে ছিল তা ভেবে অবাক হলাম। ফাটার অনুমানই ঠিক, সে সটি ক্ষেত তছনছ করে সটি খাচ্ছিল। রেঞ্জের মধ্যে এ গাছ ও গাছের আড়াল নিয়ে প্রায় নিঃশব্দে আমরা গিয়ে পৌঁছতেই সোনা বন্দুক তুলে নিমেষের মধ্যেই গুলি করল। সোনা চিরদিনই খুব কুইক শট, ওর নিশানা টিশানা নেওয়ার দরকার হতো না। স্কিট বা ট্র্যাপ শুটাররা যেমন কোমরে বা উরুতে বন্দুক রেখেই নিমেষে গুলি করতে পারে, সোনাও বন্দুকে তেমন করেই গুলি করত।
তা সে মাটিতে দাঁড়ানো হোক বা চলন্ত জানোয়ারই হোক কি উড়ো পাখি, রাইফেল হলে নিশানা নিতে সামান্য সময় নিত, কিন্তু বন্দুকে সে মাত্র মুহূর্তের মধ্যে। গুলিটা গিয়ে ঠিক কোথায় লাগলো বুঝতে পারলাম না, তবে এটা বুঝলাম ভাইটাল স্পট মানে কান, হার্ট বা লাংসে লাগেনি গুলিটা। শুয়োরটা পড়ে না গিয়ে একটা চরকি মেরেই সামনে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সে চার্জ করতে এলে আমিও ফাটা রহমান তাকে ধরাশায়ী করতে পারতাম সহজেই। সোনার অন্য ব্যারেলে এলজি ভরা ছিল, কিন্তু নির্ভুল লক্ষ্যের শিকারী সোনার গুলি জায়গা মতো লাগবে না, আমাদের ভাবনারও বাইরে ছিল। আর সেই মুহূর্তের মধ্যেই সে চোখের আড়ালে চলে গেল। আমরা সোনাকে বললাম নদীর পাড়ে একটা পাথরে বসতে। বেশি বিয়ার খেয়ে খেয়ে ও বেশ মোটা হয়ে গিয়েছিল, তাই দম কমে গিয়েছিল। ওকে বসতে বলেই আমি আর ফাটা দুজনে একসঙ্গে আহত শুয়োরের খোঁজে বন্দুক বাগিয়ে দৌড়লাম, কিন্তু শুয়োর ততক্ষণে অদৃশ্য। তবে আমাদের হাত থেকে তার নিস্তার পাওয়ার সম্ভাবনা ছিল না, কারণ তার ঝরানো রক্তের হদিশ আমরা পেয়ে গিয়েছিলাম। নদীটা যেখানে একটা বাঁক নিয়েছিল, আমরা সেই বাঁকের মুখ ঘুরতেই সোনাকে আর দেখতে পাচ্ছিলাম না। আমরা প্রায় আধ মাইল যখন ঢুকে গিয়েছি জঙ্গলের ভিতর, আর আশঙ্কা করছি যে দাঁতালটা যে কোনো মুহূর্তে ঘুরে আমাদের চার্জ করবে, ঠিক তখনই পিছনে একটা গুলির আওয়াজ পেলাম। মানে সোনা যেখানে বসেছিল সেই দিক থেকে। কিসের আওয়াজ? বন্দুকের না রাইফেলের? বন্দুকের। গাদা বন্দুকের না এমনি বন্দুকের? এমনি বন্দুকের। ওই গুলির শব্দে আমি আর ফাটা একবার মুখ চাওয়াচাওয়ি করেই আহত শুয়োরকে ফেলে সোনার দিকে দৌড় লাগালাম। শুয়োরের উপর যখন চোট হয়েছে তখন তাকে আমরা খুঁজে বের করবই। অত মোটা ধারে যখন রক্ত পড়ছে তখন চোট ভালোই হয়েছে, বেশি দূর সে পালাতে পারবে না। কিন্তু সোনা কেন হঠাৎ গুলি করলো তার তদন্তটা এখনই করা দরকার। আমরা দুজনে যার যার বন্দুক কাঁধে ফেলে দৌড়লাম সোনা যেখানে পাথরে বসেছিল সেদিকে। কাছাকাছি পৌঁছেই আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। দূর থেকে দেখি সোনা সেই বড় কালো পাথরটার উপর শুয়ে আছে। তার একটা হাত আর একটা পা পাথর থেকে নিচে বালিতে ছড়িয়ে আছে, আর রক্তে ভেসে যাচ্ছে পাথরটা। সোনার বন্দুকটা নিচে পড়ে আছে। আমি আর ফাটা দুজনেই শিকারী। সোনার নাড়ি দেখে বুঝলাম সে আর নাই। তারপর আমরা ওর চারদিকে জমি ভালো করে পরীক্ষা করে দেখি, বালির ওপরে জুতোর দাগ। কি রকম জুতো? বাটা কোম্পানির অ্যাম্বাসাডার জুতোর হিল যেমন হয় অনেকটা তেমন। মনে হলো 4 জোড়া পায়ের দাগ। অন্যজনের পায়ে জগিং করে যেমন জুতো পরে তেমন জুতো। তারপর আমি সোনার বন্দুকটা তুলে দেখতে যাচ্ছিলাম, অভিজ্ঞ ফাটা আমাকে মানা করলো, বলল পুলিশে খবর দিতে হবে আগে। ফাটা একটা গাছে উঠে বসে চারধারে নজর রাখলো। আমি দৌড়ে গেলাম বামরাতে মেজুকর্তাকে খবর দিতে। ফাটা যে আমার সঙ্গে ছিল সে কথা ঘুণাক্ষরেও কাউকে বলতে সে মানা করলো। তাকে জেলে ভরে দিলে ছেলেটা তার না খেয়ে মরবে। দৌড়ে যাবে কেন? তোমাদের সঙ্গে গাড়ি তো ছিলই। এই গাড়ি চালাতে জানি নাকি আমি? গাড়ি শুধু ঠেলতে পারি। সোনার জিপ কতবার ঠেলেছি। তারপর মেজকর্তা পুলিশে ফোন করলেন। নিজের গাড়ি, একজন ড্রাইভার, ফুচকুকে আর মহুরিবাবুকে নিয়ে, সঙ্গে পুলিশের জিপে দারোগা আর আর্মড পুলিশ নিয়ে, আমাকেও সঙ্গে নিয়ে অকুস্থলে এলেন। তখন কটা বাজে? 8:30 9টা। দৌড়ে যেতে আমার সময় লেগেছিল তো অনেক। খোঁড়াখনু তো ঘুম থেকে উঠে দাঁত মেজে বাথরুম করেই মেজকর্তার কাছে চলে আসে, পাছে আর কেউ মেজকর্তার কাছে পৌঁছে যায়। 1 নম্বরই হারামজাদা। কিন্তু ভারী আশ্চর্যের কথা, সেদিন খোঁড়াখনু তখনও আসেনি অফিসে। এদিকে যেখানে সোনা পড়েছিল পৌঁছে এদিক ওদিক নানান গাছে তাকিয়েও ফাটাকে খুঁজে পেলাম না কোথাওই। বুঝলাম ফাটা রহমান কেটে পড়েছে। যাক, ভালোই করেছে।
বন বিভাগ ওর ওপর অনেকগুলো কেস করেছে, পুলিশ কেসও করেছে। একজন সুদখোর মহাজনকে ঠেঙিয়ে পা ভেঙে দিয়েছিল। না পালিয়ে তার উপায় ছিল না। আমি জানতাম ঘোলা জল থিতিয়ে গেলেই ও আমার সঙ্গে আবার দেখা করবে। আমি যতক্ষণ ছিলাম না ততক্ষণে ও কী করলো না করলো, কিছু দেখতে পেলো না পেলো তাও জানা যাবে। এদিকে পুলিশ তো ডেড বডি আর সোনার বন্দুক নিয়ে গেল। একটা ব্যাপার দেখে অবাক হলাম, সোনা সুরকে গুলি করতে তার বন্দুকের ব্রিজ খোলেনি রিলোড করার জন্যে। ওর বাঁদিকের ব্যারেলে এলজি তো পোড়াই ছিল, হয়তো সেই জন্যেই। কিন্তু ওর বন্দুকের ফাঁকা কার্তুজটা নদীর বালিতে পড়েছিল। হতে পারে ও পাথরে বসে ব্রিজ খুলে বন্দুকটা রিলোড করছিল হয়তো। তাহলে ডান ব্যারেলটা খালি থাকবে কেন? হয়তো যখন রিলোড করতে যাবে তখনই কেউ ওকে গুলি করে। গুলি কোথায় লেগেছিল? কপালে, দু চোখের মধ্যিখানে। কোন গুলি দিয়ে মেরেছিল জানা গেছে? পোস্টমর্টেম রিপোর্টে কি বেরিয়েছিল তা তো দারোগা আর মেজকর্তাই জানে। তবে কপালের ছোট ফুটো দেখে মনে হয়েছিল এলজি টেল দিয়ে ওকে মারা হয়নি, কোনো রকম বল দিয়েই মারা হয়েছিল। কি বল সেটা আন্দাজ করতে পারেন? না, তবে রোটাক্স কি লেথাল কি কন্টাক্স কি স্পোরিক্যাল, যে কোনো বল দিয়েই মারা হয়ে থাকতে পারে। যেই গুলি করুক, সে যদি কপালে গুলি করে মারে তবে সে সামনে এসে গুলি করেছিল। সোনাবাবুর মতো ভালো শিকারী ওকে গুলি করার আগেই তো তাকে মেরে দিতে পারতেন। সেই আগন্তুকের পক্ষে অত কাছ থেকে তার কপালে গুলি করা সম্ভব তো ছিল না। আমার মনে হচ্ছে এর একটাই এক্সপ্লেনেশন হতে পারে রিজুদা। কি? ঘরশুদ্ধ সকলে আমার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। যে বা যারা সোনাবাবুকে মেরেছে সে বা তারা সোনাবাবুর পরিচিত, যাকে বা যাদের সোনাবাবু বিন্দুমাত্র সন্দেহ করেননি মৃত্যুর আগে। ব্রিলিয়ান্ট! ইয়োর এক্সপ্লেনেশন ইজ কোয়াইট প্রবাবল। আচ্ছা বিশাল, পারিজা কোম্পানির কর্মচারীদের মধ্যে অথবা বামরাতে বসবাসকারী আর কে কে শিকার করতেন বা জঙ্গলে যেতেন? শিকার না করলেও আজকাল তো জঙ্গল লাভার আর ফটোগ্রাফারে দেশ ছেয়ে গেছে। কিন্তু তারা সঙ্গে ক্যামেরা নেবে, বন্দুক নেবে কেন? ক্যামেরাও নেবে, বন্দুকও নিতে পারে সঙ্গে সেলফ প্রোটেকশনের জন্য। অনেক বড় বড় বন্যপ্রাণী এক্সপার্টরাও তো নেন। গাদুবাবুর সঙ্গে আমাদের আবার বসতে হবে। ফাটা রহমান কি এখানে আছে, মানে বামরাতে? এখন নেই, সে সুন্দরগড়ে গেছে, তবে পরশু ফিরে আসবে। এলেই তাকে কিন্তু নিয়ে আসতে হবে আমাদের কাছে। পুলিশ কি বললো তাহলে? পুলিশ বললো এটা পিওর অ্যান্ড সিম্পল আত্মহত্যা। সোনা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল। তাদের ফ্যামিলি ফিজিশিয়ানও পুলিশকে জানিয়েছেন যে সে মাত্রাতিরিক্ত সিডেটিভ নিত। মেন্টালি ডিপ্রেসড লোক বড়কা দাঁতাল শুয়োরের পেছনে বন্দুক হাতে দৌড়ে বেড়ায়, এরকম ঘটনা আমার বেশি জানা নেই। ও আলো শুকিলাস আড়ু মন মরি গলা দীপাহারু। পুলিশ কারোর বিরুদ্ধেই চার্জ ফ্রেম করেনি? না, বললাম না, গাদুকে মারধর করে গাদুর বিরুদ্ধে কেস দিয়েছিল। শুনলে তো, ওকে জামিনে খালাস করেছেন উকিল কৃপাসিন্ধু বাবু। কিন্তু অম্বাও যেটা জানে না সেটা হলো আজই দুপুরে কৃপাসিন্ধু বাবু আমাকে ফোন করেছিলেন অফিসে। তারপর বললেন একটা নাকি ভালো খবর আছে, পুলিশ গাদুর বিরুদ্ধে কেস তুলে নিচ্ছে। কারণ সোনা যে আত্মহত্যায় করেছিল এ ব্যাপারে তারা নিশ্চিত। ফরেন্সিক রিপোর্টও নাকি সেটাই বলছে। এই খবরটা তুমি আমাকে আগে জানাবে না? আরে জানাবো কি করে, অফিস থেকে তো সোজা এদের কাছেই গেলাম, তারপরে এই আসছি বাড়িতে। ভালো খবর দেরি করে দিলেও বিশেষ ক্ষতি নেই, কিন্তু খারাপ খবর যেন হাওয়াতে উড়ে আসে। সোনাবাবুর মৃত্যুর ব্যাপারটা নিয়ে আমরা গাদুবাবু আর ফাটা রহমানের সঙ্গে আলাদা করে বসবো পরশু, ফাটা রহমান ফিরলে। প্রয়োজনে একাধিকবার বসবো। এখন ফুচকুবাবুর মৃত্যুর কথাটা একটু বলুন তো। ফুচকুর শিকারের শখ কখনোই ছিল না, কিন্তু বনের পশু পাখির ছবি তোলার শখ ওর খুব ছিল। নানা জঙ্গলে যেত সুযোগ পেলেই, ছবিও তুলত চমৎকার। কোন কোন জঙ্গলে গিয়েছিলেন উনি? কত নাম বলবো, বেতলা, মানস, নাগরহোল, কানহা, কর্বেট পার্ক, পেঞ্চ, মেলঘাট, গড়চিরোলি, আলাপল্লি, আন্ধারি তাড়োবা,
নাগজিরা, নামধাপা, আরও কত জঙ্গল। বাড়ির এত কাছে, অথচ শিমলিপালেই যায়নি কখনো। তাই এবারে গিয়েছিল। শিমলিপালের কোথায় গিয়েছিল? ছোট বৌমা আর নাতনিটাকেও তো নিয়ে গিয়েছিল। প্রথমে গিয়েছিল চাহালা, তারপরে বড়াইপানি, তারপরে জোরান্ডা আর চাহালার পথ হয়ে না ফিরে গুড়গুড়িয়া হয়ে ফিরেছিল। গুড়গুড়িয়াতেও ছিল ওই এক রাত। ওই বাংলোতে নাকি সালিম আলীর একটা বড় ফটো আছে। গুড়গুড়িয়াতেই কামড়েছিল মশা। গিয়েছিল তো 3 জনেই, অথচ দেখো অসুখে পড়ল ওই। আমার 3 বার ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়েছে, আর 3 বারই ওড়িশা থেকে ফিরে। 2 বার শিমলিপাল থেকে ফিরে, আর 1 বার লবঙ্গির জঙ্গল থেকে ফিরে। ওদের বাচ্চাটার যে হয়নি এই বাঁচোয়া। আরে বাস, বলো কি? তোমার যে গিনেস বুকে নাম উঠবে। 3 বার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তা সত্ত্বেও এখনো বেঁচে আছো। দেখছই তো আছি। ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হলে বাড়িতে একেবারেই রাখতে নেই, সঙ্গে সঙ্গেই নার্সিংহোমে ভর্তি করে দিতে হয়। সব সময় মনিটরিং দরকার। জন্ডিস হয়ে গেলেই বিপদ। বিলিরুবিনের উপর সজাগ দৃষ্টি রাখতে হয়। কিডনি ফেল করে গেলেই সর্বনাশ। আমি তো কত করে বললাম ওদের প্রথম দিন থেকেই। গাদুও বারবার বলেছিল, কিন্তু বারুঙ্গার কথা কে শোনে? দাদাকেও তো কতবার বলেছি, বলো বৌদিদি। বৌদিদিও বলেছেন দাদাকে। ও যা বোঝে আর কেউই কি তা বোঝে? আর আমার কথা শুনবেই বা কেন? কেন দাদা? ডাক্তার পানিগ্রাহীও তো নিজে বলেছিলেন, নার্স ডাক্তার সব কিছুরই বন্দোবস্ত করে দিচ্ছি। সম্বলপুরের নার্সিংহোমে দিলে আমাদের সকলকে নাকি 2 বেলা বামরা থেকে নার্সিংহোমে দৌড়তে হবে। আমি ব্যবসা সামলাবো না এই দৌড়াদৌড়ি করব? তাই বাড়িতেই নার্সিংহোমের বন্দোবস্ত করে দিচ্ছি। আমি বলেছিলাম সম্বলপুর শহরেও তো আমাদের বাড়ি রয়েছে, কটা দিন আমরা না হয় সেখানেই থাকব। যাই হোক, সম্বলপুরের নার্সিংহোমে নিয়ে গেল ধনা। তখন তো ফুচকুর 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ছেলেটাকে মেরে ফেলল ওরা। ওরা মানে? ওরা মানে ধনা আর খনু ঘোষ, খোঁড়াক্ষণু। সেই তো সব কিছুর মন্ত্রদাতা। ওই লোকটা যে পারিজা পরিবারের শনি, এ কথা ধনা যেদিন বুঝবে সেদিন খুব দেরি হয়ে যাবে। কত ভালো মানুষের দীর্ঘশ্বাস আর অভিশাপ আমাদের উপর পড়েছে, তা যে আমি কি করে বলি রিজুবাবু। মেজোকে ওই মানুষটা কি জাদু যে করেছে তা আমি বুঝতে পারি না। কি পায় ও? হ্যাঁ, ওর নাকি লোভ নেই। চীনাবাদাম খেতে খেতে বামরার পথ দিয়ে হেঁটে যায়। 1 বেলা খায়, তাও নিরামিষাশী। কোম্পানি গাড়ি দেওয়া সত্ত্বেও সে গাড়ি ব্যবহার করে না। একেবারে পরম পুরুষ। কিসের জন্যে এই জালও বিছিয়েছে কে জানে। ওই আমাদের পরিবারের সর্বনাশ। আমার স্বামীও ওকে পছন্দ করতেন না, যদিও খুব অল্প দিন সে কাজ করেছে তার আমলে। ক্ষণজন্মা ঘোষের আদিবাড়ি কোথায়? ঠিক জানি না, তবে শুনেছিলাম কটকের কাছে হিন্দোলে ছিল এক সময়। বাড়িতে কে কে আছেন সেটাও ঠিক জানি না। ব্যবসার ব্যাপারে না হয় ক্ষণজন্মা ঘোষ মেজকর্তাকে বুদ্ধি যোগায়, পারিবারিক এইসব ব্যাপারেও সে নাক গলায়। গলাবে না? মেজকর্তার নিজস্ব নাক বলে আর কিছু আছে নাকি? তার মাথা তো তিনি বাঁধা দিয়েছেন ওই খোঁড়াক্ষণুর হাতে। আমি নিজে সকাল বিকেল ফোন করেছি বামরাতে, আমাদের এখানকার ফ্যামিলি ফিজিশিয়ানকে দিয়েও ফোন করিয়েছি, তাও ফুচকুকে সময় আনলো না ওরা সম্বলপুরে। খুন তো নানান রকমের হয়, এও এক রকমের খুনই। এই কি আজে বাজে কথা বলছো? অসুখের কদিনের মাথাতে এনেছিল সম্বলপুরে? যেদিন মারা গেল তার আগের দিন মাঝরাতে। বিলিরুবিন যে এরকম তা ঠিকমতো ধরা পড়েনি। ধনা বলেছিল বটে ওখানকার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির বিরুদ্ধে কেস ফাইল করবে, কিন্তু আমার ছেলেই চলে গেল। কেস দিয়ে আমি কি করব? ফুচকুটার বউ রিঙ্কির মুখের দিকে চাইতে পর্যন্ত পারি না আমি। 25 বছরের মেয়ে, সে এরই মধ্যে এক সন্তান নিয়ে বিধবা। ভবিষ্যতে যে কি হবে ওদের তা ঈশ্বরই জানেন। কেস করবে কে? বামরা ক্লিনিক্যাল ল্যাবরেটরির মালিক ডাক্তার হ্যাপি মোহান্তি তো মেজকর্তার বেস্ট ফ্রেন্ড। রোজ রাতে একসঙ্গে বসে দুপাত্তর না চড়ালে ঘুমই আসে না। কী সব ওষুধপত্রও দেয় মেজকর্তাকে চুপি চুপি।
তারপরে রাত বেশি হলে লিপগাতে ডাক্তারের এক কর্মচারীর বাড়িতে যান দুজনে। তার একটা ডগমগে বউ আছে। এই কি আজে বাজে কথা বলছো? প্যাংলা, বারুঙ্গাকে দুটো ওষুধের গুড়ি এনে দে তো। তোমার অসুখ বাড়লে তোমাকে সামলাবে কে? আমার কিছু হয়নি, কিছু হয়নি। এমন করলে কিন্তু তোমাকে আর আমার বাড়িতে আসতে দেব না। তা নাইবা দিলে আসবো না। আমি কি আপনার কাছে আসি? মা আর বউ দিদির কাছে আসি। মেজকর্তা কি খুব ড্রিঙ্ক করেন নাকি? মেজকর্তা কি ভালো মানুষ যে বেশি ড্রিঙ্ক করবেন? গুনে গুনে দুটো খান, সন্ধে 8টা থেকে 9টা পর্যন্ত। যারা গুনে গুনে মদ খায় সে মানুষগুলো মানুষ খুন করতে পারে, সুদের কারবার করতে পারে, লোক ঠকাতেও পারে। কিন্তু ডাক্তাররা যে বলেন গুনে গুনে খেলে শরীর ভালো থাকে, মানুষ নাকি বেশি দিন বাঁচে। তারা সেরকমই ডাক্তার। খারাপ মানুষদের বেশি দিন বাঁচিয়ে রাখার দরকারই বা কি? সমাজ সংসারের কোন উপকারে লাগে তারা? বারুঙ্গা, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, খাওয়ার সময় তোমাকে ডেকে নেব, কেমন? ও তো কাল সকালেই চলে যাবে 8টার বাসে। একটু থাকুক না দাদা, আবার তো আসবে সেই 7 দিন পর। সকালের বাসে যাবে কেন? দুপুরে খেয়ে দিয়ে বিকেলের বাসেই তো যায়। না, কাল সকালেই যাবে। ওর নাকি কি কাজ আছে। রাত প্রায় 11:15। বাংলোর কম্পাউন্ডের বাইরে প্রধান পথ দিয়ে তখন শুধু হু হু শব্দে দূরপাল্লার ট্রাক যাতায়াতের শব্দ শোনা যাচ্ছে। ট্রাক তো নয়, যেন এক একটা পাহাড়। কোনো অদৃশ্য হনুমান গন্ধমাদন পর্বতের মতো যেন তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে কোনো না থাকা সাগর পারে। আমরা রিজুদার ঘরে বসে আছি। ডিনারের বন্দোবস্তের ত্রুটি ছিল না। নানা পদের মধ্যে কিছু পদ অম্বাবতী দেবী এবং মিসেস বিশ্বল নিজের হাতে রেঁধেছিলেন। ওরা দুজনেই কাল খুব ভোরে মন্দিরে যাবেন, তাই ডিনার তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া হয়েছিল। সব থেকে অবাক হয়েছিলাম এটা দেখে যে ভটকাইয়ের খাওয়াতে মন ছিল না। রিজুদার তিতিরও কেমন অন্যমনস্ক ছিল। আসলে সকলেই যে যার মতো করে ভাবছিলাম কেসটা নিয়ে। আমাদের বাংলোতে, মানে ডিরেক্টরস বাংলোতে ফিরে রিজুদা পাজামা পাঞ্জাবি পরে পাইপটা ভালো করে ফিল করে নিয়ে ঘরের একপাশে রাখা ইজি চেয়ারটাতে আধশোয়া হয়ে পা দুটো সোফার উপরে তুলে দিয়ে বলল, আলো শুকিলা সাডু, মন মরিগলা দীপা হাডু। আমরা সকলেই রিজুদার কথাতে হেসে উঠলাম। বিশ্বল সাহেবের বাংলো থেকে আসার সময় অম্বাবতী দেবী রিজুদার হাত ধরে জল ভরা চোখে বলেছিলেন, আপনি একটু ভালো করে তদন্ত করুন। আমার দুটো ছেলে 1 মাসের মধ্যে কেন চলে গেল, আর আমার স্বামী বা এমন একটা উদ্ভট উইল কেন করে গেলেন। উনি যে আমাকে ভালোবাসতেন না তাও নয়, আমার তো ব্যবসা নেই, তবে পার্সোনাল অ্যাকাউন্টে 1,25,000 টাকা আছে, গয়নাগাটিও কম নেই। আপনার ফিসের জন্য ভাববেন না প্লিজ। বাকি জীবন আমি আমার দাদা বৌদিদির কাছেই না থেকে যাব। আমি তো একা মানুষ, নয়তো হরিদ্বারেই চলে যাব রামদেব বাবার কাছে। দয়া করে আমার এই উপকারটা করুন। বাবা জগন্নাথ আর মা সমলেশ্বরী আপনাদের ভালো করবেন। ওকে, তাহলে গুড নাইট টু ইউ অল। কাল পরশু 2 দিন একটা সেমিনার নিয়ে আমি ব্যস্ত থাকবো। ইনফ্যাক্ট আমাকে এই সেমিনার কন্ডাক্ট করতে হবে, তাই এই 2 দিন তোমরা নিজেরাই ঘুরে ফিরে একটু দেখে নাও। বামরাতে মিত্রশালাকে বলা আছে, কোনো অসুবিধা হবে না। তাছাড়া খনু ঘোষ তো তোমাদের সেবাতে লেগে থাকবেই। ইচ্ছা করলে দুপুর এবং রাতের খাওয়া দাওয়াটাও বামরাতে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তা তো তুমি আগেই বলেছ। দেখি কি করি। রিজুদার ভাবাবেগ কম থাকলেও তা বাইরে প্রকাশ করে না সচরাচর, কিন্তু অম্বাবতী দেবীর অসহায় অবস্থা তাকে একটু নাড়িয়ে দিয়েছে বলে মনে হলো। রিজুদাকে ভারাক্রান্ত দেখালো। কথা দিচ্ছি, যথাসাধ্য করব। পাইপটাতে রনসনের লাইটার দিয়ে আগুন ধরিয়ে রিজুদা বলল, দেখ তো রুদ্র,
আমার মোবাইলটা চার্জ হয়েছে কিনা পুরো? যাওয়ার সময় চার্জে দিয়ে গিয়েছিলাম। এতক্ষণে নিশ্চয়ই ওভারচার্জ হয়ে গেছে। বলেই প্লাগ থেকে চার্জার খুলে মোবাইলটা রিজুদাকে দিলাম। রিজুদা সেভ করা একটা নাম্বার টিপল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপাশ থেকে সাড়া পেতেই বলল, কি প্রদীপ, শুয়ে পড়েছ নাকি? সত্যি করে বলো। হো, ভালোই করো। আমিও কলকাতায় অফ করে শুই, তবে বাইরে এলে অন্য কথা। হ্যাঁ, সম্বলপুরে। বিনানীদের কেসটার কি হলো? সবাইকেই লাগাও, অনিন্দ মিত্র, জয়ন্ত মিত্র আর অহিন চৌধুরীকেও। তুমি নবী চৌধুরীকে চেনো? ব্যারিস্টার নয়, তবে খুব কম্পিটেন্ট আর বিবেক সম্পন্ন উকিল। অ্যাসিস্ট করবার জন্য তাকেও নিতে পারো। না না, আমার কি চিন্তা, দায়িত্ব যখন তোমাকে দিয়েছি। না না না, সেই জন্য ফোন করছি না এত রাতে। আমাকে একটা কথা বলো তো, ইজ ইট নেসেসারি দ্যাট আ উইল শ্যাল নেসেসারিলি বি রেজিস্টার্ড? নো? ভেরি গুড। আচ্ছা, অরিজিনাল উইলের যারা এক্সিকিউটর, ইজ ইট নেসেসারি যে সে যদি কোডিসিল হয় তবে তাদেরই এক্সিকিউটর রাখতে হবে? না? ভেরি গুড। আচ্ছা, মানে নর্মালি রাখা হয়, তবে কেউ যদি মারা যান আর আদারওয়াইজ নন অ্যাভেলেবেল হন, অথবা উইলকারী যদি ইচ্ছে করেন, তাহলে যাকে খুশি এক্সিকিউটর করা যায়। থ্যাংক ইউ। নবীকেই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু নবীর লাইনটা পেলাম না। হয়তো বন্ধ করে রেখেছে, ব্যাচেলার মানুষ, পার্টি ফার্টি করছে বোধ হয়। ঠিক আছে প্রদীপ, গুড নাইট। কলকাতায় গেলে দেখা হবে। এবারে সত্যিই তোমার শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে থাকবো কদিন। আরে হ্যাঁ হ্যাঁ, এই বর্ষাতেই। বর্ষাতে শান্তিনিকেতনের যা সৌন্দর্য, অন্য কোনো সময় তা নয়, একমাত্র দোলের সময় ছাড়া। আমি তো উকিল নই, তাই মনে খটকা ছিল। জেনে নিলাম। প্রদীপকে? প্রদীপ SK সডে অ্যান্ড কোম্পানির প্রদীপ ব্যানার্জি। ওর বাবাকেও আমি চিনতাম, যদিও সডে সাহেবকে আমি কখনো চোখে দেখিনি, জেঠুমণি চিনতেন। গভর্নর হাউসের উল্টো দিকে রেড ক্রস স্ট্রিটে ওদের অফিস। কোডিসিল কি রিজু কাকা? ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের 2 বি ধারার কোডিসিলের ব্যাখ্যা হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট মেড ইন রিলেশন টু আ উইল and explaining, altering or adding less to its depositions and shall be deemed to form part of a will. আচ্ছা, যারা আইন বানায় তাদের ইংলিশে জ্ঞান এত কম কেন? কেন? ওই যে যেখানে উইল হবে সেখানে শ্যাল বলেছে। আইনের ইংরেজি অন্য রকম হয়। কোনো আইনের বয়ানেই উইল ক্রিয়াপদটা পাবি না। আইনের ভাষায় মে আর শ্যাল ব্যবহার হয়। শ্যাল হচ্ছে ম্যান্ডেটরি আর মে হচ্ছে ডিসক্রিশনারি ডে। বোঝা গেল? শ্যাল বলা হলে তা করতেই হবে বোঝায়, আর মে বলা হলে বোঝায় করতেও হতে পারে, না করলেও চলতে পারে। কিন্তু তুমি কডিসিল নিয়ে ভাবছো কেন? আমার মন বলছে গিরিধারী পারিজার উইলটাই শেষ কথা নয়। উইলটা যে উদ্ভট তাতে তো সন্দেহ নেই। অবশ্য একটা কথা আছে, গিরিধারীবাবু জানবেনই বা কী করে যে ওর বড় ও ছোট ছেলের কোনো পুত্র সন্তান হবে না? একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে গিরিধারীবাবু অ্যালজাইমাস রোগে আক্রান্ত হবার আগে একটা কোডিসিল করে থাকতেও পারেন। বিশ্বল আমাকে উইলের কথাটাই শুধু বলেছে, কোডিসিলের কথা কিছু বলেনি। না বলার দুটো কারণ হতে পারে। 1, কোনো কোডিসিল ছিল না। 2, থাকলে তা গোপন করার কারণ ছিল বলেই তা গোপন করা হয়েছে। উইলের এক্সিকিউটর কে কে ছিলেন? 2 জনের মধ্যে একজন বিশ্বল নিজে। আর দ্বিতীয়জন? তিনি নাকি গিরিজাবাবুর এক ছেলেবেলার বন্ধু। খুবই সরল মানুষ, মধ্যবিত্ত, কিন্তু সৎ ও নির্লোভ। কি করতেন উনি? বিশ্বলের কাছেই শুনেছি ছোটখাটো কাঠের ব্যবসা করতেন। বীরেন বিশ্বাস পালামোর ডাল্টনগঞ্জের মোহন বিশ্বাসের ছোট কাকা। তাঁর বামরাতে ব্যবসা ছিল, তাঁরই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ইনফর্মাল পার্টনারশিপে। তিনি কোথায় গেলেন? তিনি নাকি গত হয়েছেন গিরিজাবাবুর মৃত্যুর আগেই। তাঁর মৃত্যুটাও একটু আশ্চর্যের। কেন? উনি নাকি গাছ চাপা পড়ে মারা গিয়েছিলেন। জঙ্গলের অনেক ঠিকাদারদের আমি চিনি, যেমন বিহারের, ওড়িশার, আসামের। করাতিদের মধ্যে কেউ কেউ বড় গাছ কাটার সময় গাছ যখন মাটিতে পড়ে
তখন কখনো সখনো গাছ চাপা পড়ে মারা যে যায় না তাও নয়, কিন্তু ঠিকাদার অর্থাৎ মালিক নিজে গাছে চাপা পড়ে মারা যাওয়ার কথা শুনিনি কখনোই। কোনো সন্দেহ নেই ওই মৃত্যু অস্বাভাবিক। তুমি ওই ভদ্রলোকের মৃত্যুর কথা জানলে কি করে? ভালো নাম কি ছিল জানি না, তবে বিশ্বল তো তাকে হটবাবু বলেই উল্লেখ করেছিল। মোহনদার কাকা বীরেন বিশ্বাস বামরাতে কতদিন কাজ করেছিলেন তাও জানি না, তবে বের করা যায়। আমি তার কলকাতার বাড়িও চিনি, শরৎবোস রোডের শিশুমঙ্গলের পাশের গলিতেই। কালো, লম্বা চওড়া, মোটাসোটা ও ভারী হাসি খুশি ভদ্রলোক ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিধারী। ওর কাছ থেকে কিছু তথ্য জানা যেতে পারে যদি উনি বেঁচে থাকেন। এখন কি করণীয় তাই বলো। সেটাই ভাবছি। তুমি যাই বলো আর তাই বলো, তোমার ওই ফ্রেন্ড মিস্টার বিশ্বলকে কিন্তু আমার একটু গোলমেলেই লাগছে। কথাটা আমারও মনে এসেছিল, কিন্তু সাহস করে বলতে পারলাম না। আসলে এটা একটা সিক্সথ সেন্সের ব্যাপার। কেন গোলমেলে মনে হচ্ছে তা বুঝিয়ে বলতে পারবো না। তার স্ত্রী যদিও চমৎকার মহিলা। আমিও কিন্তু ভটকাইয়ের সঙ্গে একমত। আর তুই? আমিও। মানুষকে এত সহজে অবিশ্বাস করতে নেই, বিশ্বাসও করতে নেই। অত সহজেই যদি একজন মানুষকে বাতিল করে দেওয়া যেত তবে তো কথাই ছিল না। বিশ্বল যদি গোলমেলে মানুষই হতো তবে কি সে আমাদের এখানে ডেকে আনতো, খাল কেটে কুমির আনতো? বিশ্বল আমার বন্ধু নয়, অ্যাকোয়েন্টেন্স। মেজকর্তা সম্বন্ধে যা শুনছি তাতে বুঝতে পারছি বাবার সঙ্গে ছেলের কোনো মিলই নেই, শ্যালকেরও নেই সম্ভবত। তবে এই যাত্রাতে বারুঙ্গার খোঁড়া খনু, এই দুজন হাইলি ইন্টারেস্টিং মানুষের খোঁজ পাওয়া গেল, এটাই মস্ত লাভ। রুদ্র, তোকে কালই হিন্দোলে যেতে হবে। ওই খোঁড়া খনু সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার ভালো করে। এখানে বিধবা বোনের সঙ্গে থাকে, নিরামিষ খায়, অবিবাহিত। ভেগ ধরে থাকলেও তার আসল চেহারাটা জানা দরকার। নিষ্কাম কর্ম যে করে সে অপ্রয়োজনে এত বিনয়ী হয় না। বিনয়ই ভালো মানুষের একমাত্র লক্ষণ নয়, অতি বিনয় তো নয়ই। মানুষটা এক নম্বরের ভণ্ড, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি এত রাতে ভুবনেশ্বরের সুভাষকে আর ফোন করব না, কাল সকাল 7:30টায় করব। সুভাষ কে? সুভাষ সেন, এখন ভুবনেশ্বরের আয়কর বিভাগের চিফ কমিশনার 1, মানে বন বিভাগ যে পদকে বলে প্রিন্সিপাল চিফ কনজারভেটর। ব্রিলিয়ান্ট ছেলে, 100% সৎ, ভেরি এফিশিয়েন্ট। ভটকাইয়ার তোকে তার মোবাইল থেকে খোঁড়া খনু সম্বন্ধে আরও পার্টিকুলার্স দিয়ে দেবে। সুভাষকে আমি অনুরোধ করব যাতে ইনকাম ট্যাক্সের কোনো ইন্সপেক্টরকে পাঠিয়ে ক্ষণজন্মা ঘোষের সম্বন্ধে সব কিছু ইনফরমেশন জোগাড় করে দেয়। আশা করি আমার এই অনুরোধটা সুভাষ রাখবে। খোঁড়া খনু সম্পর্কে ভটকাই জানবে কোত্থেকে? আমরাই জানি না যখন। ও জানবে বারুঙ্গার কাছ থেকে। কি করে? ভটকাই, তুই সকালেই বাবুলিকে নিয়ে বিশ্বলের বাংলোর সামনে থেকে যে পথটা বড় রাস্তার বাসস্ট্যান্ডে আসছে সেখানে নেমে যাবি। বলবি ধোসা খেতে এসেছি। গাড়ি থেকে নেমে গাড়ি আমাদের কাছে পাঠিয়ে দিবি। তারপর বারুঙ্গা বাংলো থেকে হেঁটে আসবে পিচ রাস্তার মোড়ে বামরার বাস ধরার জন্য। তখন তুই তার সঙ্গে বাসে চেপে বামরা চলে যাবি। আর যদি সে রাজি হয় তবে পথে সফই নদীর সেতুর কাছে বাস থেকে নামবি। নদী খাতে নেমে গিয়ে যেখানে সোনাকে গুলি করে মারা হয়েছিল সেই জায়গাটা নিজের চোখে দেখে আসবি। দেখে আসবি মানে তোদের এনসিসিতে যাকে বলে অবজারভেশন, তাই করবি। তোকে এতদিনে একটা ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট দিলাম, দেখি তুই কতদূর কি জেনে আসতে পারিস। তবে গাদু দাস তোকে সব রকম সাহায্য যে করবে সে বিষয়ে আমার একটুও সন্দেহ নেই। এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই গাদুর উপরে আমাদের অনেকখানি ভরসা করতে হবে। আর একটা কথা, ফাটা রহমানের সঙ্গেও দেখা করতে হবে। আর অসম্ভব না হলে গাদু আর ফাটা রহমানকে নিয়ে আমার এখানে চলে আসবি। আজ রাতেই? আজ রাতে এলে তো ভালোই, নইলে ফাটাকে না পেলে কাল সকালে আসবি। আচ্ছা ঠিক আছে। আর আমাকে কোনো কাজ দেবে না? দিলাম তো। ব্যাপারটার আর্জেন্সির কথা বিবেচনা করে সুভাষকে আমি অনুরোধ করব ইন্সপেক্টর সাহেবের সঙ্গে তোকেও যেন যেতে দেন। তাহলে ভায়া ভুবনেশ্বর হয়ে তোকে ফিরতে হবে না। হিন্দোল থেকে বাসে অঙ্গুল এসে সেখান থেকে রেড়াখোল হয়ে সম্বলপুরে চলে আসবি। অঙ্গুল থেকে ট্রেনেও আসতে পারিস। আমি কি এখানে দর্শনধারী হয়ে এসেছি? আমাকে কোনো কাজ দেবে না? অবশ্যই দেব। তুই কটকে গিয়ে দণ্ডপানি পানিগ্রাহীর সঙ্গে দেখা করবি। উনি কে?
উনি কটকের অত্যন্ত নামী ও সিনিয়র সলিসিটর আর অ্যাডভোকেট। উনি জেঠুমণির সঙ্গে পরিচিত গিরিধারী পারিজারি মাধ্যমে। পানিগ্রাহী সাহেব গিরিধারীবাবুর খুব বন্ধু ছিলেন, আর আমার দৃঢ় বিশ্বাস গিরিধারী যদি উইল আর তারপরে কোডিসিলও করে থাকেন তবে তা পানিগ্রাহী সাহেবকে দিয়েই করিয়েছিলেন। জানি না উনি বেঁচে আছেন কিনা, তবে চেষ্টা করতে ক্ষতি কি। দণ্ডপাণিবাবুর ঠিকানা কি করে পাবো? SN রোথো সাহেবের কাছ থেকে। তাঁর বাড়ি ও চেম্বার কটকের বজ্রকপাটি রোডে। উনি ইনকাম ট্যাক্স অ্যাপলেট ট্রাইব্যুনালের মেম্বার ছিলেন। রিটায়ারমেন্টের পরে কটকেই প্র্যাকটিস করছেন। জেঠুমণির খুবই পরিচিত ছিলেন। সেই সূত্রে ছেলেবেলা থেকে আমাকেও চেনেন। পানিগ্রাহী অ্যান্ড কোম্পানি ওকে নিয়মিত ট্রাইব্যুনালের ব্রিফও দিত, হয়তো আজও দেয়, তবে এখন ওরও বেশ বয়স হয়ে গেছে নিশ্চয়ই। যাই হোক, সবাইকেই আমি চিঠি দিয়ে দেব। যদি পানিগ্রাহী সাহেব উইল বা কোডিসিলের ব্যাপারে না জানেন, বা যদি উনি গত হয়ে থাকেন? গত হতেও পারেন, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। উনি যদি গতও হয়ে থাকেন তবুও ওর ফার্ম তো থাকবেই। তোর মতো সুন্দরী স্মার্ট মেয়েকে সাহায্য করবেন না এমন পুরুষ এই পৃথিবীতে নেই, বুঝলি? আর তুমি কি করবে? আমি কুরুবকের বনে আষাঢ় মাসের বৃষ্টি ভেজা রূপ দেখব পাইপ খেতে খেতে। সবসময় আমি যদি কাজ করি তবে তোদের এত তৈরি করলাম কেন? ক্ষণজন্মা ঘোষের কোম্পানিতে যে তোরা আমাকে রেখে যাচ্ছিস, এর চেয়ে বড় শাস্তি আমার আর কি হতে পারে? সত্যি লোকটা একটা রিয়েল খচ্চর যাকে বলে। শোন, প্রায় 1:45 বাজে। সকালে উঠেই 4 লাইট ব্রেকফাস্ট করে তোরা 3 জনেই বাবুলি বেহারাকে নিয়ে বেরিয়ে যাবি। ভটকাইকে বাস স্ট্যান্ডে নামিয়ে তোরা দুজনে সোজা চলে যাবি ঝাড়সুগুদা স্টেশনে। সেখান থেকে এক্সপ্রেস বা মেল ট্রেনই ধরিস, সময় কম লাগবে। একই ট্রেন কটকে আর ভুবনেশ্বরে যাবে। যার যার পিস্তল সঙ্গে রাখবি। আর আমাকে ব্রিফকেসটা দে তো, টাকা বের করে দিই তোদের। ব্রিফকেসটা দিতে নাম্বার ঘুরিয়ে লক খুলে কড়কড়ে নতুন 500 টাকা আর 100 টাকার বান্ডিল বের করে রিজুদা আমাদের আবার বলল, 3 জনেই 10 করে রাখ। 5 দিলাম 500 টাকার নোটে, আর 5 100 টাকার নোটে। সব খরচ, ভাউচার, রসিদ ইত্যাদির হিসেব রাখবি। রিম্বার্সমেন্টের জন্য সব প্রমাণের প্রয়োজন আছে তো। মক্কেলকে সব হিসেব দিতে হবে। শুয়ে পড়ে পারে। কপাল ভালো হলে তোরা 3 জনেই কালই রাতে বা আজ বেশি রাতে হয়তো ফিরে আসতে পারবি। যদি ফিরতে না পারিস তবে 9টা নাগাদ আমাকে একটা ফোন করিস। তাহলে আমি তোদের সঙ্গে ডিনার খাবার জন্য বসে থাকবো না। গুড নাইট, বেস্ট অফ লাক। আর যাকে যাকে চিঠি দেবার আমি আমার প্যাডে লিখে রাখব। তোরা প্রত্যেকেই যাদের কাছে যাবি তাদের ল্যান্ডলাইন, মোবাইল আর ফ্যাক্সের নাম্বার নিয়ে আসবি। ইমেল থাকলে ইমেলের হদিশও। ঠিক আছে? ঠিক আছে, গুড নাইট রিজুদা। বলে আমরা যে যার ঘরে চলে গেলাম। আমি আর ভটকাই একই ঘরে আছি, যেমন থাকি। তিতির মেম সাহেব অন্য ঘরে। তাহলে কেমন লাগলো গল্পটা? অবশ্য গল্পটা এখনো শেষ হয়নি। প্রথম পর্বটা শুনেছ, দ্বিতীয় পর্বও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে প্রথম পর্বটা কেমন লাগলো। রিজুদার ভূমিকায় তো বললামই, রয়েছে ইন্দ্রনীল ভাদুরী, আর অন্যান্য চরিত্রে রয়েছে আমি রণদীপ। আমার সঙ্গে ছিল অনুভব, সোমদত্তা, স্নেহাদ্রি, তমাল, কৌশিক, দিতিপ্রিয়া, পার্থ, রক্তিম, প্রীতম এবং খুশি। শব্দগ্রহণ করেছে লিও এবং রণজয়। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স অর্থাৎ ইন্দ্রজিৎ। নির্দেশনায় ছিল অনুভব। নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব। আর যে দুর্দান্ত পোস্টারটা দেখছো সেটা ডিজাইন করেছে রৌনক। তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে ঠিক রাত 8টায়, যেভাবে আমরা রোজ ফিরি। কোন গল্প নিয়ে? রিজুদার এই গল্পটারই দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ততদিনের মতো ভালো থেকো, ভয় থেকো।